আমরা তো হচ্ছে 2018 বা 19 সালের বই পড়ছি, তো 2020 সালের বইতে কিছু কিছু পরিবর্তন আসছে ফিজিক্সের বইতে। পরিবর্তনটা খুব বেশি না, কিন্তু তারপরেও কিছু তো নতুন হচ্ছে অনুশীলনী কোশ্চেন যুক্ত হয়েছে, বা নতুন দু একটা টপিক বা দু একটা লাইন এগুলো যুক্ত হয়েছে। তো যেহেতু সবসময় কোশ্চেনটা হয় হচ্ছে একদম নতুন বই থেকে, একদম নতুন বই থেকে, বাজারে যেটা লেটেস্ট মডেল সেটা, মানে লেটেস্ট যেটা পাওয়া যায় সেটা থেকে, এই কারণে আমাদের ওই একটা দুইটা লাইন থেকেও যদি অবজেক্টিভ আসে সেটা যেন মিস না হয়, সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো এটা আসলে কেন দরকার? কেন দরকার এই কারণে যে তুমি যদি মনে করো যে 18-19 সালের বই থেকে কোশ্চেন হবে, এটা আসলে ঠিক না। কারণ হচ্ছে ধরো আমাদের মেডিকেলের ভর্তি পরীক্ষার প্রশ্ন তো ধরো এখন হয়েছে বা হয় নাই, তো এখন তো বাজারে পাওয়া যায় কোন বইটা? বাজারে পাওয়া যায় একদম 2020 সালের বই। তো টিচার যদি কোশ্চেন করার জন্য দোকানদারকে যা বলেন যে আমাকে নতুন একটা বই দেন, তাহলে তো সে 2018, 19, 17 সালের বই দিবে না, সে তো 2020 সালের বই দিবে। 2014-তে হচ্ছে আমি সেকেন্ড টাইমার হিসেবে মেডিকেলের অ্যাডমিশন টেস্ট দিচ্ছি, তার মানে হচ্ছে 2013-তে হচ্ছে আমি ফার্স্ট টাইম হিসেবে পরীক্ষা দিচ্ছিলাম, চান্স পাইনি। 2014-তে গিয়ে আমি চান্স পেয়েছি। তো তখন আমি মোটামুটি যখন ফার্স্ট টাইমে পড়ছি, ফার্স্ট টাইমের জন্য প্রিপারেশন নিছি, আমার প্রিপারেশন অত বেশি ভালো ছিল না। আমি ভাবছিলাম যে কোন রকম একটা মেডিকেল কলেজে চান্স পাইলে হলো, কিন্তু সেকেন্ড টাইম আমার চিন্তা ছিল যে, সেকেন্ড টাইম আমার নিজের চিন্তা ছিল যে আগে আমি ফার্স্ট টাইমের সময় ভাবতাম কি তো সেকেন্ড টাইমাররা বেশি সময় পায়, বেশি সময় ধরে পড়ে, তো ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী, তারপর সলিমুল্লাহ, এগুলা তো তাহলে তোমার সেকেন্ড টাইমাররা পাবে, তাহলে ফার্স্ট টাইম হিসেবে কেন পাবো? আমার যে কোনো একটা লাস্টের দিকে মেডিকেল হলে হবে। আমার কোনো লাস্টের দিকে মেডিকেল কলেজে হয় নাই তখন। তো যখন আমি নিজে যখন সেকেন্ড টাইমার হয়েছি, তখন আমার চিন্তা ছিল এখন তো আমার কোনো এক্সকিউজ নেই, আমি নিজেই তো এখন সেকেন্ড টাইমার, আমি তার বলতে পারবো না যে থার্ড টাইমার এসে ভালো ভালো জায়গায় ভর্তি হয়ে গেছে। তো তখন আমি খুব ভালো মতোই আসলে প্রিপারেশন নিছি। মানে মোটামুটি বলতে পারো যে আমাদের যে টেক্সট বুক আছে, আমি মোটামুটি আমি এইটুকু কোথায় পড়তাম, তা মোটামুটি টেক্সট বুকটা হচ্ছে খুব ভালোভাবে পড়ে ফেলছি, অনেকবার রিভিশন দিছি। মোটামুটি আমি শিওর যে তাহলে আমার প্রিপারেশন ভালো, অ্যাটলিস্ট ঢাকাতে না পাইলেও মোটামুটি আমি ঢাকা বাইরে চিটাগং, সিলেট, রাজশাহী এই টাইপের মেডিকেল কলেজে অ্যাটলিস্ট চান্স পাবো। তো পরীক্ষা দিতে গেলাম, পরীক্ষা দিতে গিয়ে দেখি যে আমাদের যে কোশ্চেন দিছে, আমার সিট পড়ছিল হচ্ছে তেজগাঁও কলেজে। পরীক্ষার যে কোশ্চেন দিছে, কোশ্চেনের মধ্যে তো প্রথম থেকে পড়া শুরু করলাম, প্রশ্ন দেওয়ার পর যে প্রথম 10-12টা, দেখি যে প্রথম 10 থেকে 12টা কোশ্চেন জীবনে কোনোদিন চোখেও দেখিনি। কেন এরকম হইলো? আমি তো ফাঁকিবাজি করে যাইনি, এবার তো হচ্ছে আমি সবই আমি সবই পড়ে গেছিলাম। তাহলে কমন পড়লো না কেন? কারণ কি হয়েছে, 2014 সালের যারা আমাদের তো পরীক্ষা হয় অক্টোবর, নভেম্বর, আমার খুব সম্ভবত 4 অক্টোবর মনে হয় পরীক্ষা হয়েছিল আমাদের, এরকম আর কি। তো পরীক্ষা হয়েছে তার ঠিক আগে জুন জুলাই মাসে হচ্ছে এইচএসসি পরীক্ষা, মানে এসএসসি পরীক্ষা দিয়ে ফার্স্ট ইয়ারে পোলাপান ভর্তি হয়েছে। তো 2014 সালে যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে তাদের কারিকুলাম ছিল হচ্ছে নতুন কারিকুলাম, তোমরা এখন যেটাতে পড়তেছো। আমাদের বইতে তোমাদের যেমন ধরো একটু পরে আমরা পড়বো ভৌত জগত পরিমাপ আছে, তারপর হচ্ছে তো চৌম্বকের চ্যাপ্টার হচ্ছে তোমাদের একটা চ্যাপ্টার, আমাদের ছিল দুইটা না তিনটা চ্যাপ্টার। তো এরকম মানে অনেক রকম অন্যরকম ছিল সবকিছু আর কি। তো কি হইলো, ওইখান থেকে আসলে প্রশ্ন করছে, এবং ওইখানের কোন জায়গা থেকে করছে, ওইখানের অনুশীলনী থেকে প্রশ্ন করছে। আমি তো ওই বই জীবনে চোখে দেখিনি, অনুশীলনী কোশ্চেন আমি কেমনে চোখে দেখবো? তারপরে মোটামুটি হচ্ছে বেসিক কনসেপ্ট থেকে, একদমই তো পড়াটা নতুন হয় নাই। কিন্তু মেডিকেলের সমস্যা হচ্ছে কি, তোমার লাইন বাই লাইন কোশ্চেন করে। অন্য কোনো জায়গায় হইলে, ঢাকা ইউনিভার্সিটি হইলে কি হইতো, তোমার হচ্ছে কনসেপ্ট থেকে তুমি ম্যাথ পারো মানে তোমাকে ম্যাথের মান যে কোনো একটা দিয়েই তোমাকে ম্যাথ দিতে পারে, সমস্যা নেই। কিন্তু মেডিকেলে কি করে, মেডিকেলে হচ্ছে তোমার নির্দিষ্ট একটা লাইন থেকে তোমাকে প্রশ্ন করবে, ওই লাইনের মতো না হলে অ্যান্সার নিবে না, এরকম না ব্যাপারটা। তো মোটামুটি পরীক্ষা দিলাম, এই জন্য দেখবা যে 14 সালের পরীক্ষাতে বা আমার সাথে যারা ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছে তারাও কিন্তু আসলে পুরোনো কারিকুলামের ছিল, ওরাও কিন্তু নতুন কারিকুলামের ছিল না। তাহলে দেখছো আসলে টিচার বাজারে যেই কোশ্চেন, মানে যেই বইটা থাকে ওই বই থেকে সবসময় প্রশ্ন করে, এই জন্য আমরা সবসময় নতুন বইটা ফলো করার চেষ্টা করি। তো এখন নতুন বইটা ফলো করার মধ্যে ফিজিক্স একটা ডিফারেন্স হচ্ছে কি জানো, আমরা যখন বোটানি, জুলজি বা কেমিস্ট্রি পড়বো, তুমি দেখবে নতুন বইতে অনেক অনেক বেশি তথ্য যুক্ত হয়। আজমল স্যার স্পেশালি, মানে গত বছর এক কথা বলেন, এবছর এক কথা বলেন, বছরও যায় না তার কথা চেঞ্জ হইতে, তার বইয়ের কথা চেঞ্জ হইতে। 2-3 মাস পর পর নতুন করে একটা এডিশন চলে আসে। আহ, মানে কি বলতে চাচ্ছিলাম যে, মানে 2 মাস পর পর সে হচ্ছে নতুন একটা এডিশন বের করে, এবং দেখা যায় যে ইনফরমেশন গুলা মানে আগেরটার সাথে ম্যাচ করে না। আগে বলছে 2 কোটি, এবার বলছে 2 লক্ষ, পরেরটাতে বলবে 20,000, এরকম আর কি। এবং তুমি তো
মানে কোনটা যে দাগাইতে হবে এটা নিয়ে একটা কনফিউশন, কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে এটা একটা সুবিধা। কেন সুবিধা আমি তোমাকে বলি। তুমি দেখবা ফিজিক্সে আসলে কি করেন, ফিজিক্সে আমরা পড়ি কোন বইটা, ফিজিক্সে পড়ি হচ্ছে আমরা ইসাক স্যারের বই। এবং আমি তোমাকে এটা সবসময় বলি যারা আমাকে বলে যে ভাইয়া ফিজিক্সের 3টা বই পড়তে হবে কিনা। ফিজিক্সে কেউ যদি ইসাক স্যারের বইটা পড়ে তাহলে তার 3টা বইয়ের পড়াই 90% আসলে শেষ হয়ে যায়। আর বাকি যে 10% থাকে, তুমি যদি আমাদের কম্পেনিয়ন বুকটা পড়ো, এটার যে অতিরিক্ত লেখকের তথ্য থাকে ওইখান থেকে পড়লেও তোমার 99% পড়া হয়ে যাচ্ছে। এটা মোটামুটি আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি, কিন্তু এই গ্যারান্টিটা আসলে ফিজিক্সের দেওয়া যাবে, কিন্তু কেমিস্ট্রি, বোটানি, জুলজিতে দেওয়া যাবে না, কারণ এখানে ইনফরমেশন অনেক বেশি হেরফের হয় অন্য বইয়ের সাথে। ফিজিক্সে কিন্তু এরকম হয় না। তো ইসাক স্যার কি করেন, প্রতি বছর নতুন নতুন এডিশন যুক্ত করার সময় প্রতি বছর নতুন নতুন এডিশন যুক্ত করার সময় কি করেন সে আসলে মিলাই দেখেন যে তপন আর তোফাজ্জল স্যারের বইতে এক্সট্রা কি ইনফরমেশন আছে যেটা তার নিজের বইতে নেই। তো এই কারণে কি করেন, সে নতুন তথ্য বলতে কি করেন, অন্যান্য বইয়ের তথ্যগুলাই সে আসলে নিজের বইতে নিয়ে আসেন। এটা কিন্তু আমাদের আসলে আরো সুবিধা হয়ে যাচ্ছে। আরো সুবিধা হয়ে যাচ্ছে, কেন সুবিধা হয়ে যাচ্ছে, তাহলে তোমার হচ্ছে একটা বই পড়লে কিন্তু তোমার আসলে 3 বই পড়া হয়ে যায় কমপ্লিট, একদম সহজ। যেমন তোমাকে একটা উদাহরণ দিই, মানে এই চ্যাপ্টারটা আমি বেশি পড়াই দেখে আমার এই উদাহরণটাই সবচেয়ে আগে মাথায় আসে। যেমন হচ্ছে তোমাকে আমি যদি বলি যে রোধ ও রোধের নির্ভরশীলতা আমাদের চলতরিত্রের চ্যাপ্টারে একটা টপিক ছিল, মনে আছে না? এই টপিকটা 2016 সালে ছিলই না। 2017 সালে শুধু বলছিল রোধ ও রোধের নির্ভরশীলতা, রোধের 2টা সূত্র, 2017 সালে এডিশনে। 2018 সালে এডিশনে সাথে আরেকটু যুক্ত করছে, বুঝছো, আপেক্ষিক রোধ। 2019 সালের এডিশনে আরেকটু যুক্ত করছে কি, তোমার হচ্ছে রোধের নির্ভরশীলতা কয়টা, 4টা, ঠিক আছে। এবং লাস্ট এডিশনে আরো এরকম করে একটু একটু করে যুক্ত করছে। এখন তুমি যদি মনে করো যে পুরোটাই নতুন, এটা কিন্তু আসলে পুরোটাই নতুন না। এখানে প্রত্যেকটা ইচ এন্ড এভরি লাইন তুমি দেখবা তপন স্যারের বইতে, তোফাজ্জল স্যারের বইতে আছে। তার মানে তোমাকে আমরা তো কম্পানিয়ন বুক যখন দিই তোমাদের, আমরা তো ওই জিনিসটুকুই দিই যেটা তোমাদের মেন বইতে নেই। তাহলে কেউ যদি এবং সেকেন্ড টাইমে তুমি যথেষ্ট সময় পাইছো, ক্লাস কিন্তু আমরা সেকেন্ড টাইমের মানে হচ্ছে আমরা ক্লাসও হচ্ছে মানে কি বলে এটাকে, মানে ফার্স্ট টাইমে দেখা যেত কি সিলেবাস শেষ করার জন্য বেশি 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 ঘন ঘন ক্লাস নিতে হতো, প্লাস হচ্ছে তোমার একসাথে অনেক বেশি চ্যাপ্টার পড়তে হতো। সেকেন্ড টাইমে কিন্তু এরকম করতে হয়নি। তো এই ক্ষেত্রে কি হয়েছে, তুমি একসাথে তুমি কম্পিউটার বুকও তখন পড়ে ফেলছো, একসাথে তুমি মেন বইও পড়ে ফেলছো। তার মানে আসলে তুমি এখন ইসাক স্যারের বইতে মোটামুটি যত ইনফরমেশনই যুক্ত করুক, মোটামুটি আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি, এই যে তোমাকে যখন দেখাবো তুমি দেখবা যে অনুশীলনী অবজেক্টিভ হচ্ছে কিছু কিছু নতুন থাকতে পারে, কিন্তু বইয়ের পড়া যেটা তুমি প্রায় 95% পড়া তুমি আগে থেকে পারো অলরেডি। তুমি কোশ্চেন মানে তুমি তো নোটটা পেয়ে গেছো, তুমি 95% দিতে পারো। তার মানে অতিরিক্ত তেমন সময় এখানে আসলে লাগবে না। তারপরে হচ্ছে তোমার যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্স আমাকে জানাইতে পারো, যেহেতু আমি কমেন্টটা খেয়াল করতেছি, দু একটা প্রশ্ন থাকলে ওইখান থেকে তুমি আমাকে করতে পারবে, কোনো সমস্যা নেই। আর আমি তাহলে বই পড়াটার উপরে মেইনলি বেশি ফোকাস করব। এখন অনুশীলনী কোশ্চেন গুলো নিয়ে কি করবো, তোমাদের কি মনে আছে যখন তোমাদের মডেল টেস্ট শুরু হয় তখন শুধুমাত্র ফিজিক্সের 2টা বইয়ের অনুশীলনী কোশ্চেন নিয়ে তোমাদের একটা মডেল টেস্ট বা একটা পরীক্ষার মতো হয়েছিল, মনে আছে কিনা এটা? একদম মডেল টেস্টের শুরুর দিকে হয়েছিল। তখন আমরা তোমাকে নতুন বইয়ের অনুশীলনের কপি কিন্তু দিয়ে দিছিলাম। তার মানে তুমি কিন্তু অলরেডি অনুশীলনের বইয়ের সলভ গুলা করে ফেলার কথা, এবং তোমার জন্য এটা সলভ করতে প্রবলেম না হয় এই কারণে হচ্ছে আমাদের কোচিং থেকে তোমাদের কোন কোন অনুশীলনী অবজেক্টিভ লাগবে, কোনটা লাগবে না, লাগলে ওই জিনিসটা কিভাবে সলভ করতে হয়, যতগুলা ম্যাথ ছিল, যতগুলা মানে হচ্ছে তোমার লজিক লজিক দিয়ে যেসব কোশ্চেন অ্যান্সার করতে হয়, সব কয়টা জিনিসই কিন্তু সব কয়টা কোশ্চেন কিন্তু এখান থেকে চলে আসে আর কি। তার মানে তোমার অনুশীলনী কোশ্চেন নিয়ে আমার মনে হয় আলাদা করে এখন আর মাথা ঘামানোর দরকার নেই, তুমি সুন্দর করে সব নোট পেয়ে গেছো। তোমার যদি নোট দরকার মানে মনে হয় যে আরেকবার দেখবা, দেখবা যে আমাদের গ্রুপের মধ্যে সুন্দর করে এখনো তোমার সলভও দেওয়া আছে, এবং প্লাস অনুশীলনী কোশ্চেন গুলো একদম নতুন বইয়ের সিরিয়ালি দেওয়া আছে। তাহলে আমার পরামর্শ হলো তোমাদের যে নোটটা দেওয়া হয়েছে না, যে আমি তোমাকে একটু দেখাই, অনেকক্ষণ কথাবার্তা বললাম, এই যে এটা হচ্ছে আমাদের এক্সট্রা ইনফরমেশন। তো এখানে দেখো কি করছে, বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তরগুলো দিয়ে দিছে, তাই না? দিয়ে দিছেন এগুলা। তো এখানে ব্যাপারটা কি হয়েছে, আমরা যখন দাগাইছি তখন হচ্ছে আমরা ইম্পর্টেন্ট বা নন ইম্পর্টেন্ট দেখে কিন্তু এখানে
দেই নাই। আগে তোমাকে ব্যাপারটা বুঝতে হবে, ইম্পর্টেন্ট বা নন ইম্পর্টেন্ট দেখে এখানে দেই নাই। যেটা নতুন আছে এখানে আসলে সবই তোলা আছে। এখন ইম্পর্টেন্ট বা নন ইম্পর্টেন্ট বা কোনটা সলভ করতে হবে কোনটা সলভ করতে হবে না, এটার জন্য আমরা কোনটা দেখবো? এটার জন্য আমরা দেখবো হচ্ছে ওই যে প্রথমত আমি মনে হয় নোটটা আপলোড দিছিলাম, ওইখানে দেখবা যে রাফসান এবং হচ্ছে সাবান হচ্ছে যে নোটটা করে দিছিল তোমাদেরকে, ওই নোটটার মধ্যে দেখবা সুন্দর করে সব কয়টা চ্যাপ্টারের সিরিয়ালি কোশ্চেন সলভ করে দেওয়া আছে। যেটা লাগবে সেটা করে দেওয়া আছে, যেটা লাগবে না সেটা শেষে বলে দেওয়া ছিল যে এই নাম্বারটা লাগবে না। মনে আছে? তাহলে আমার কথা হচ্ছে, তাহলে আমরা কি করব, আমরা তাহলে পড়বো হইলো মেইনলি অনুশীলনের যে আমাদের নোটটা দেওয়া ছিল সেই অনুশীলনী নোটটা। তাহলে এই বহু নির্বাচনী নিয়ে আমাদের এখানে তেমন কোনো আলোচনা আসলে করবো না। যে একটা চোখের সামনে যেটা একটু ঝামেলা মনে হবে সেটা আমি বলতে পারি, বা তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমরা বলতে পারি সেটা। আচ্ছা, কুরিয়ারে এখন এগুলা দেয়নি। কুরিয়ারে যদি না দেয়, তুমি তোমার ব্রাঞ্চের সাথে যোগাযোগ করো, দিয়ে পেয়ে যাবা। এবং কুরিয়ার পাওয়ার আগ পর্যন্ত নোট কিন্তু অলরেডি গ্রুপের মধ্যে দিয়ে দেওয়া আছে। আমার মনে হয় ওইটা দেখো, তুমি একটু পড়তে পারো, খুব বেশি নতুন কোনো কিছু না। তারপরে যদি মনে হয় যে আমার দরকার, তুমি তোমার ব্রাঞ্চে যোগাযোগ করো। যদি তোমার ব্রাঞ্চ তোমার কাছে হয়, তুমি ব্রাঞ্চে যোগাযোগ করলে পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। ওকে, এক্সাম পেছানোর কোনো সম্ভাবনা আছে কিনা? আচ্ছা, এক্সাম নিয়ে আসলে তো এটা তো আসলে আমরা ডিসাইড করি না। এটা আমরা আসলে নোটিশ না পাওয়া পর্যন্ত আসলে এটা আমরা বলতে পারবো না যে এক্সাম পেছাবে কি পেছাবে না। এখন দেখা যাচ্ছে তোমাদের এক্সাম হচ্ছে, কয়েকদিন আগে আমাদের ডাক্তারটা একটা বিসিএস পরীক্ষা হয়ে গেল, সেই এক্সামও কিন্তু কোনো কারণে পিছায় নেই। 41 মানে কত, 19 তারিখে 41তম বিসিএস পরীক্ষা হওয়ার কথা আছে। এখন পর্যন্ত, মানে সামনে শুক্রবারে, এখন পর্যন্ত এই পরীক্ষা পেছানোর কোনো ডেট হয়নি। এই এই পরীক্ষাতে এক্সাম দেবে হচ্ছে 4 লাখ মানুষ, তোমাদের থেকে অনেক অনেক গুণ বেশি, তাই না? তোমাদের তো মোটামুটি কত হয়েছে, 1 লাখ তো ক্রস করে ফেলছিল দেখছিলাম, 1,20,22,30 এরকম হয়েছে মনে হয় আলটিমেটলি। তো 4 লাখ পরীক্ষা যেটা, সেটা কিন্তু এখনো পেছায় নেই। তাহলে তোমাদেরটাও পেছানোর সম্ভাবনা আসলে কতটুকু এটা বলা যাচ্ছে না। 19 তারিখ পর্যন্ত একটু দেখতে পারো, যে যদি 19 তারিখের পরীক্ষা না পেছায় তাহলে মনে হয় না পেছাবে, কারণ 4 লাখ পরীক্ষা নিতে পারছে, তাহলে তো 1,20,000 নিতে পারবে। যদি পিছায় তাহলে তুমি তো এক্সট্রা সময় পেয়ে যাচ্ছ, কোনো সমস্যা নেই। যদি না পিছায়, তুমি যদি পিছানোর আশা করে বসে থাকো, তাহলে কি তোমার লাভ হবে না লস হবে বলো তো? এটা তো লস হবে। তুমি একবার রিভিশন দিয়ে দাও, তুমি ফাইনাল পরীক্ষা যে ডেটে দেওয়া আছে আমাদের, ওই ডেটে ধরে তুমি প্রিপারেশন নিয়ে কমপ্লিট করে ফেলো। এরপরে যদি কোনো কারণে পিছায়, এটা তোমার জন্য ভালো, তুমি তখন আরেকবার রিভিশন দিতে পারবে। এটা নিয়ে তো চিন্তা করার দরকার নেই। পরীক্ষা দেওয়া তোমার দায়িত্ব, পরীক্ষা কবে হবে না হবে ওইটা নেওয়া দায়িত্ব না। একটা ডেট দিছে, তুমি ওই ডেট টার্গেট ধরে করতে থাকো, বেদাল শেষ। বুঝছো? তাহলে ব্যাপারটা হইলো গিয়ে, 4 লাখ পরীক্ষা যেখানে এখন পর্যন্ত পেছনে কোনো নোটিশ নেই, মাত্র 1 সপ্তাহ আছে। আজকে কত তারিখ? 12 তারিখ না? তো হ্যাঁ, সামনের শুক্রবার হচ্ছে ওই পরীক্ষাটা। তাহলে ওই পরীক্ষা এখনো পেছানোর কোনো নোটিশ আসেনি। তাহলে তোমাদের পরীক্ষাও পেছানো নাও হইতে পারে, আবার এমন হইতে পারে পেছাও দিতে পারে, ডিপেন্ডস। কারণ হচ্ছে এখন আবার করোনার সিজনটা বেশি, মানে করোনার শনাক্তের হার একটু বেড়ে গেছে আজকে কালকের মধ্যে দেখলাম। ওকে, তাহলে এইটা নিয়ে চিন্তা করো না, এখন তোমার পড়া নিয়ে চিন্তা করা উচিত। আচ্ছা, তাহলে আসো আমরা দেখি ভৌত জগত পরিমাপ থেকে কি কি বলছে। তাহলে তোমাদের নিজেদের কোনো যদি তাহলে তোমাদের যেভাবে আমি কোশ্চেন ব্যাংক সলভ করছিলাম, এখন প্রত্যেকটা চ্যাপ্টারে যদি প্রত্যেক লাইন ধরে পড়তে চাই তাহলে তো অনেক সময় লাগবে। তাহলে তোমাদের নিজেদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা তুমি আমাকে আস্ক করতে পারো, কোনো সমস্যা নেই। আর আমি মোটামুটি আমার মনে হচ্ছে যেগুলো হচ্ছে বোঝানোর ব্যাপার আছে সেগুলো আমরা কথা বলবো। ওকে, তাহলে এই যে প্রথম অধ্যায় ভৌত জগত পরিমাপ থেকে, তো এখানে কিছু দেখবো অতিরিক্ত লাইন শেষের দিক থেকে দেওয়া ছিল। এখানে ম্যাক্সিমামই তোমরা অন্যান্য চ্যাপ্টারে পড়ছো, গ্যালিলিও সূত্র, গ্যালিলিওর অনুবীক্ষণ যন্ত্র, কোন বিজ্ঞানী কোনটা আবিষ্কার করছেন সেই জিনিসটা এখান থেকে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা আলাদা আলাদা করে আসলে এই চ্যাপ্টার থেকে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু আলাদা আলাদা করে এগুলো পড়ে ফেলছি। এই চ্যাপ্টারে সবগুলা কি করছে, একই সাথে দেওয়া আছে। যেমন ধরো 47, 48, 49 হাইগেন্স কোনটা আবিষ্কার করছেন, গ্যালিলিও কোনটা আবিষ্কার করছেন, মুক্তভাবে পরন্ত বস্তুর সূত্র কি আবিষ্কার করছেন, এগুলো সবকিছু আমরা জানি। এখানের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো দেখবা যে ভৌত জগৎ 43 নাম্বারটা। ভৌত জগৎ মূলত 4টি উপাদানের সমন্বয়ে গঠিত। এটা বইয়ের ভেতরেও লাইন ছিল, এখানেও লাইন আছে। স্থান, কাল, ভর এবং শক্তি, নতুন লাইন না কোনোটাই। ঠিক আছে, আরেকটা হচ্ছে একক গুলা দেখতে হবে। পদার্থ পরিমাপের এসে একক হলো মোল। এইখানে আর তেমন একটা বোঝার কিছু নাই, শুধু 51 নাম্বারটা একটু দেখবা যে লভিষ্ঠ ধ্রুবক দিয়ে বলতে কি বোঝায়।
আমাদের অনুশীলনী কোশ্চেন তুমি যদি সলভ করতে যাও, দেখবে একটা অবজেক্টিভের মধ্যে বলছিল যে ভার্নিয়ার ধ্রুবকের এত হইলে তাহলে ওই যন্ত্র দ্বারা কতটুকু পর্যন্ত সূক্ষ্মভাবে পরিমাপ করা যায়। এটা আসলে যত ঘর বা যত মান আছে অতটুকু পর্যন্ত। দেখো এখানে লঘিষ্ঠ ধ্রুবকের মান কত, 0.001 সেন্টিমিটার। এই জন্য এইটা দিয়ে 0.001 সেন্টিমিটার পর্যন্তই ক্ষুদ্র দৈর্ঘ্য সঠিকভাবে পরিমাপ করা যাবে। এইটা তোমার বইয়ের ভেতর ওইরকম ভাবে আমার থিওরিটা ভালো করে দেওয়া নাই, বইয়ের ভেতর ওরকম ভালো করে থিওরিটা দেওয়া নাই। তাহলে এটা এই জিনিসটা মনে রাখবা, যত মান হবে তত পর্যন্তই আমরা সঠিকভাবে পরিমাপ করতে পারবো। আচ্ছা, একজন বলছে হচ্ছে কোয়ালিটি তত্ত্ব প্ল্যান দিচ্ছে, কোয়ালিটি না, এটা কোয়ান্টাম তত্ত্ব হবে। ওকে, তারপর ভেক্টর। ভেক্টরে তুমি যদি বিগত বছর কোশ্চেনও দেখো বা হচ্ছে তুমি অন্যান্য ভার্সিটি কোশ্চেন দেখো, ভেক্টর থেকে মানে ভার্সিটি গুলাতে ম্যাথ একটু বেশি আসে, কিন্তু মেডিকেল আসে হচ্ছে সবচেয়ে বেশি উদাহরণ এবং এখান থেকে হচ্ছে সংজ্ঞা। উদাহরণ এবং এখান থেকে আসে হচ্ছে সংজ্ঞা। তাহলে এইখানে যতগুলা সংজ্ঞা ছিল এক্সট্রা 3টা সংজ্ঞা দেওয়া আছে, কিন্তু এই 3টা সংজ্ঞা আসলে বইতে মানে তোমার তপন এবং তফাজ্জল স্যারের বইতেও এই সংজ্ঞাগুলো দেওয়া ছিল, যে সমান ভেক্টর কি, বিপরীত ভেক্টর কি, আর হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর কি। সমান ভেক্টর কি হবে, যদি মান ও দিক একই হয় তাদের বলবো সমান ভেক্টর। তাহলে কি হইতে হবে, মান ও দিক একই। তাহলে 3টা শব্দ মনে রাখবা, যে মান ও দিক কি হবে, মান ও দিক হবে হচ্ছে একই, মান এবং দিক একই। আচ্ছা, তাহলে এখান থেকে ছবি টবি এরকম কোনো কিছু পড়ার দরকার নেই, জাস্ট সংজ্ঞাটা জানলেই হবে, যে সমান ভেক্টরের কি কি সমান, মান ও দিক সমান। বিপরীত ভেক্টরের কি, মান সমান কিন্তু দিক কিন্তু সমান না। সমান বলতে হচ্ছে বিপরীত আর কি, তাহলে একজন আরেকজনের ঠিক উল্টা দিকে আছে, এটাকে বলা হচ্ছে বিপরীত ভেক্টর। তাহলে পরম মান সমান কিন্তু অভিমুখ বিপরীত, এটা। আর ব্যাসার্ধ ভেক্টর কি, ব্যাসার্ধ ভেক্টর হচ্ছে যদি আমরা অবস্থান বের করতে চাই, সেটা সেটা যে ভেক্টর দিয়ে আমরা প্রকাশ করি সেটাকে বলা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। তাহলে আমরা স্থানাঙ্ক যে প্রকাশ করি, স্থানাঙ্ক যে এই ভেক্টর মানে একটা বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই জেড অ্যাক্সিস দিয়ে যদি আমরা চিন্তা করি যে কোথায় আছে, বা এক্স ওয়াই আমরা বেশি ইউজ করি দুইটা অক্ষ দিয়ে, যে কোথায় আছে সেটা যে ভেক্টর দিয়ে আমরা প্রকাশ করি সেটাকে বলা হচ্ছে অবস্থান ভেক্টর। তাহলে এখান থেকে কি জানলে হবে, এখান থেকে জাস্ট সংজ্ঞাটা একবার রিং করে দেখবা, তাহলেই হবে আর কি। আয়ত একক ভেক্টর, আয়ত একক ভেক্টর হচ্ছে এই যে আমরা এক্স ওয়াই জেড 3টা অক্ষ আছে, এই 3টা অক্ষ বরাবর একক ভেক্টর যে যদি চিন্তা করি তাহলে সেটাকে বলবো হচ্ছে আয়ত একক ভেক্টর। তাহলে আমরা কি চিন্তা করব, ধনাত্মক অক্ষ বরাবর 3টা একক ভেক্টর, একক ভেক্টর, এই শব্দটা যেন মনে থাকে, তাহলেই হবে। সীমাবদ্ধ ভেক্টর, কোন ভেক্টরের পাদবিন্দু যদি নির্দিষ্ট থাকে তবে তাকে সীমাবদ্ধ ভেক্টর বলে। মানে হচ্ছে ধরো এই যে এখানে ছবি যেটা আঁকা আছে, যদি এরকম হয় এদিকে একটা ভেক্টর গেছে, আবার আরেক দিকে ওই ভেক্টরটাকে সরায় আবার আরেকটা দিকে আঁকলাম, কিন্তু দুইটারই পাদবিন্দু মানে শুরু যেখান থেকে করছি সেটা কি একই বিন্দু থেকে শুরু হয়েছে না, এই জন্য এটাকে বলা হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। সে ইচ্ছা মতো অন্য জায়গায় সরে যেতে পারতেছে না, তাকে একই জায়গা থেকে শুরু করতে হচ্ছে, সীমাবদ্ধ, তাকে আটকায় রাখছি আমি ওই জায়গাটাতে, এই জন্য এটার নাম হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর রাশির যোগের সূত্র, একটা হচ্ছে ত্রিভুজ সূত্র আর একটা হচ্ছে বহুভুজ সূত্র। তো ত্রিভুজ সূত্র বহুভুজ সূত্র এইটা আমাদের বইতে আগে ছিল, এটা তোমাদের পারার কথা। তারপর এখান থেকে আসলে এই লাইনটা পড়বে, যে এখানে অনেক কিছু প্রমাণ করা আছে না, এই প্রমাণের দরকার নেই, এটা লাগবে না আমাদের। আমাদের লাগবে কি, দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ π/2 বা 90 ডিগ্রি হলে যোগফল ও বিয়োগফলের মান সমান হবে। তাহলে পরীক্ষাতে কিভাবে প্রশ্ন আসবে, পরীক্ষাতে প্রশ্ন আসবে হচ্ছে দুইটি ভেক্টর যোগফল ও বিয়োগফল কখন সমান হবে বা কত কোণে সমান হবে, কত 90 ডিগ্রি বা π/2, শেষ। তারপর ট্রলি ব্যাগের হাতল লম্বা হয় কেন, এইটা মানে এখন তো মেডিকেলের পরীক্ষাতে কোশ্চেন আসলে সত্য মিথ্যা টাইপের আসে না, যদি সত্য মিথ্যা টাইপের আসে তাহলে এটা আসতে পারে, এছাড়া এখানে আসলে ডিরেক্ট কোশ্চেন এখান থেকে ওরকম আসে না, বুঝছো। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, ট্রলি ব্যাগের হাতল লম্বা হলে কি হয়, তুমি যত লম্বা হাতল নিবা তত আনুভূমিকের সাথে কোণটা ক্ষুদ্র হবে, ক্ষুদ্র কোণ হইলে আনুভূমিক উপাংশ বেশি হয় এবং ট্রলি ব্যাগকে সরানো সহজ হয়। তুমি চিন্তা করে দেখো, আমরা যখন নৌকার গুণটা নিই, গুণটা না মানে কি জানো, নৌকা হচ্ছে যখন কোম্পানি থেকে নৌকাটাকে কি করে টেনে টেনে নিয়ে যায়, এই জন্য যত লম্বা দড়ি দিয়ে টানা যায় তত কম কষ্ট হয়। এই ব্যাপারটা হচ্ছে অনেকটা গুণ টানার মতো। ট্রলি ব্যাগকে যখন আমি টান দিতে থাকবো, যত বেশি লম্বা হাতল হবে তত আমার কম কষ্ট করে বা কম ফোর্স দিয়ে আমি এটাকে টেনে নিতে পারবো আর কি।
ভেক্টর অপারেটরের ব্যবহার, স্কেলার ক্ষেত্র, ভেক্টর রেশো ক্ষেত্র, এটা একদমই সোজা। যদি একটা স্কেলার রাশি থাকে সেই অঞ্চলের ক্ষেত্রটাকে আমরা বলবো হচ্ছে স্কেলার ক্ষেত্র, যদি ভেক্টর রাশি থাকে তাকে বলবো আমরা ভেক্টর ক্ষেত্র। এটা নিয়ে সমস্যা হওয়ার কথা না। স্কেলার ক্ষেত্রে গ্রেডিয়েন্ট, কালের ভৌত তাৎপর্য, এগুলো বইতে সরাসরি দেওয়া ছিল, কম্পেন বুকে দেওয়া ছিল, এগুলো নিয়ে সমস্যা হবে না। আর এখানে খেয়াল করে দেখো, এখানে কিছু সমীকরণ দেওয়া আছে, এগুলা বইতে সরাসরি নাই, কিন্তু যখন ক্লাসে পড়ানো হয়েছে তুমি কিভাবে ত্রিভুজ, তোমার সন্নিহিত বাহু ধরে ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা, সামান্তরিকের ক্ষেত্রফল বের করবা, এগুলা কিন্তু ক্লাসে মোটামুটি বলে বলে দেওয়া ছিল। তাহলে এগুলা নিয়ে কোনো ঝামেলা হওয়ার কথা নেই সমীকরণগুলো নিয়ে। ওকে, আচ্ছা। গতিবিদ্যা, গতিবিদ্যার মধ্যে তোমার কিছু প্রথম থেকে উদাহরণ দেখতে হবে। যে ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো শুধু সংজ্ঞা দেওয়া আছে যে উড়ন্ত কোনো বস্তুর গতি হচ্ছে ত্রিমাত্রিক। উড়ন্ত বস্তুর গতি ত্রিমাত্রিক কেমনে? সে উপরে নিচে সামনে পেছনে সব দিকে যে কোনো দিকে যেতে পারতেছে আর কি। ওকে, তাহলে উড়ন্ত কোনো বস্তু যদি বলে তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে ত্রিমাত্রিক। আর অজড় প্রসঙ্গ কাঠামো কি আছে? এই কয়েকটা জিনিসকে মনে রাখতে হবে। কি কি? একটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ, একটা হচ্ছে রকেট, আর একটা হচ্ছে লিফট। মোটামুটি এই তিনটা নিয়ে দেখবা এই চ্যাপ্টার গুলাতে আলোচনা করা আছে, যে লিফট হচ্ছে কিভাবে উপরে ওঠে, কিভাবে নিচে নামে, অভিকর্ষ ত্বরণের সাথে রকেটের সূত্র দেওয়া আছে, কৃত্রিম উপগ্রহ নিয়ে আলোচনা করা আছে। এই তিনটা উদাহরণ মনে রাখাটা কঠিন হবে না আমাদের। আমাদেরকে এই ক্লাসের উপর এক্সাম হবে, এই ক্লাসের উপর এক্সাম হওয়ার কথা না। বহু নির্বাচনী কোশ্চেনের জন্য যা যা দেওয়া আছে এটা শুধু শুধু এখানে তুলে দেওয়া আছে। এখানে যে কয়টা দেওয়া আছে সব কয়টা তোমরা খুব ভালোভাবে পারো। যে সর্বোচ্চ উচ্চতা রাশিমালা, সর্বোচ্চ পাল্লার রাশিমালা, তারপর হচ্ছে তোমার সর্বোচ্চ মানে আনুভূমিক পাল্লার সংজ্ঞা কি, খুব ভালোভাবে এগুলো তোমার জানা আছে। এগুলো নিয়ে কোনো ঝামেলা হওয়ার কথা না। ওকে, আর এখানে দেখবা মানে কুয়েট, বুয়েট, রুয়েট সবগুলার কোশ্চেন দেওয়া আছে, কিন্তু সবগুলো তুমি মিলাইতে পারবা না। কি বলছিলাম? এখান থেকে আমরা ওই ম্যাথ গুলাই করবো যেগুলো ওই আমাদের আগের নোটে দেওয়া ছিল যে এটা এটা করতে হবে, আর যেগুলো বাদ দেওয়ার কথা বলা ছিল সেগুলো আমরা বাদ দিয়ে দিব। এখানে তোলা আছে এই কারণে যে মানে তোমাদের দেখানোর জন্য যে নতুন নতুন কি কি আসছে, সবগুলো ইম্পর্টেন্ট না। বলের সংজ্ঞামূলক ধারণা, এটা আমাদের বইতে ডিরেক্ট ছিল, আবারও চলে আসছে আর কি। ঘাত বলের সংজ্ঞা, এটাও তোমাদের জানার কথা, যে আমরা যদি অনেক বড় একটা শক্তিকে অনেক কম সময়ের জন্য দেই তাহলে সেটাকে বলবো হচ্ছে ঘাত বল। তো এখান থেকে ঘাত বল থেকে মেনলি পড়তে হবে, সংজ্ঞাটা অত বেশি ইম্পর্টেন্ট না। অনেক ম্যাথ, এত ম্যাথ কি করা লাগবে কিনা? এত ম্যাথ করা বলতে হচ্ছে কি, যে ম্যাথ কিছু কিছু ম্যাথ আছে মানে সেম দেখবা, ওইখানে তুমি যদি দেখো যে দেখবা আনুভূমিক পাল্লা, সর্বোচ্চ উচ্চতা, বিচরণ কাল, এগুলো নিয়ে বেশিরভাগ ম্যাথ আসছে। এগুলো নিয়ে বেশিরভাগ ম্যাথ অনুশীলনের মধ্যে এই চ্যাপ্টারে। তো ওই টাইপের ম্যাথ গুলা করলে হবে, সব ম্যাথ এখান থেকে করতে হবে। আর তোমাদের যখন কোশ্চেন ব্যাংক সলভ করে দিছিলাম আমি, তোমাদের অবশ্যই খেয়াল করার কথা, আমাদের ফার্স্ট পেপার থেকেই শুধুমাত্র 3টা চ্যাপ্টার থেকে মোটামুটি ম্যাথ আসে। 3টা চ্যাপ্টার মানে আছে কি কি? গতিবিদ্যা, নিউটনের বলবিদ্যা, কাজ ক্ষমতা শক্তি। তুমি যত কোশ্চেন দেখবা, তুমি ফিজিক্স এর ফার্স্ট পেপার থেকে ম্যাথ আসছে, তুমি দেখবা এই চ্যাপ্টার গুলো থেকেই রিপিটেড টাইম ম্যাথ আসছে, অনেকগুলো ম্যাথ। এবং লাস্টের দিকে চ্যাপ্টারে দেখো তুমি তেমন একটা ম্যাথ আসে নেই, অনেক বছর পর পর একটা দুটা করে ম্যাথ আসে। ওকে, তাহলে এগুলো একটু মনোযোগ দিয়ে দেখা উচিত, এবং এক সূত্র দিয়ে করা যায় ওই ম্যাথগুলো দেখলে হবে। তাহলে ঘাত বলের সংজ্ঞাগুলো দেখতে হবে। দেখো, ক্যারম খেলার সময়, তারপর হচ্ছে ক্রিকেট খেলার সময় ফুটবল আছে, কারণ এই যে ফুটবল আছে, তারপর হচ্ছে টেনিস, যত রকমের খেলাধুলা আছে সেগুলা হাতুড়ি দিয়ে পেরেক ঠোকা, বাদ্যযন্ত্রের দ্বারা আঘাত করা, এগুলা হচ্ছে এই বিশেষ ধরনের বল। তাহলে এটা একটু দেখতে হবে। প্রসঙ্গ কাঠামো কত বললে, প্রকার বললে, অ্যান্সার কি দিব? এখন পর্যন্ত তো মানে ওইরকম, এটা একটা জিনিস খেয়াল করবা, তোমাকে কখনো কিন্তু টিচার বানায় কোশ্চেন করবে না। যদি বইতে সরাসরি দেওয়া থাকে প্রসঙ্গ কাঠামো নিচের 2 প্রকার, এরকম একটা লাইন থাকে, তখন সেখান থেকে প্রশ্ন হতে পারে যে প্রসঙ্গ কাঠামো কত প্রকার। ঠিক আছে, কথা কথা বললাম। কিন্তু যদি এইরকম থাকে যে প্রসঙ্গ কাঠামো বলে 1 2 দিয়ে টিচার বলছেন যে জড় অজড় এরকম করে বলছেন, তখন কিন্তু তোমাকে ওইটা থেকে গুইনা গুইনা বলবে না, এই যে 1 আছে 2 আছে তাহলে 2 প্রকার, এরকম কখনোই জীবনে কোনোদিন কোনো প্রশ্ন আসে নাই, কোনোদিন আসবে না। লাইনটা উল্লেখ থাকতে হবে। কথা বুঝতে পারছো? লাইনটা উল্লেখ থাকতে হবে। ওখানে কিন্তু লাইনটা ওরকম ভাবে উল্লেখ ছিল না যে কত প্রকার আর কি। ওকে, ঘাত বল এগুলা পারবা। এখন দেখো এই অঙ্কটা, 8 নম্বর অঙ্কটা, এটা ছোট্ট একটা পিকচার একটা অঙ্ক। কি বলছে? 10 কেজি ভরের পরন্ত বস্তুর
ত্বরণ কত? বাতাসের বাধা হচ্ছে 78 নিউটন। এটার জন্য আসলে কোনো শর্টকাট প্রয়োজন হয় না, তোমাকে শুধু সূত্রটা একটুখানি দেখতে হবে আর কি, সূত্রটা দেখতে হবে। তাহলে আমাদের বলছে যে বস্তুর ত্বরণ কত, এটা বের করতে হবে। তাহলে আমাদের এই যে বস্তুটা নিচের দিকে পড়ছে, তাহলে এই নিচের দিকে পড়তে গিয়ে যে ত্বরণটা হয়েছে, সে কি করতেছে, অভিকর্ষ ত্বরণটা হচ্ছে সে ত্বরণের কারণে সে নিচের দিকে নামতেছে, এবং বাতাসের বাধা হচ্ছে সে উল্টা দিকে দিচ্ছে। তাহলে একদিকে সে নিচের দিকে নামতেছে আর বাতাসটা তাকে উপরের দিকে ঠেলা দিচ্ছে। তাহলে বাতাসের বাধার কারণে দেখা যাচ্ছে কি তার যেই বেগ হওয়ার কথা ছিল বা তার যে ত্বরণ হওয়ার কথা ছিল সেটা তো হতে পারতেছে না। তাহলে আমাদের কি করতে হবে, এই উপর দিক থেকে যে ত্বরণটা হচ্ছে সেটা থেকে যদি আমি বাতাসের ত্বরণটা বা বাতাসের বাধাটাকে বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের মানটা চলে আসে। তাহলে কি করতে হবে, আমাদের টোটাল যে ওজন নিয়ে সে নিচে পড়তেছে সেটা থেকে আমাদের বাতাসের বাধাটাকে বাদ দিতে হবে, ওজন থেকে বাতাসের বাধা। তাহলে বাতাসের বাধা দেখো সরাসরি দেওয়া আছে, কোনো ভেজাল নেই, 78 নিউটন। আর ওজন আমরা বের করে নিতে পারি 10 কেজি না, তাহলে 10 ইন্টু 9.8, 10 ইন্টু 9.8 মাইনাস হচ্ছে 78। তো 10 ইন্টু 9.8 হলে কত হয় না, 98 মাইনাস হচ্ছে 78 হবে 78, তাহলে কত থাকে 20। তাহলে আমরা বলতে পারবো এম এ ইকুয়ালস টু হচ্ছে 20। এম এর মান এই যে কত ছিল 10 কেজি, তাহলে 20 কে 10 দিয়ে ভাগ করলে থাকবে হচ্ছে 2। ঠিক আছে, সহজ অঙ্ক। আচ্ছা, একজন বলছে হচ্ছে ভাইয়া পিডিএফটা একটু আপলোড দিন প্লিজ। এই পিডিএফ তো তোমাদের গ্রুপে অলরেডি আপলোড দিয়ে দেওয়ার কথা, যদি দেওয়া না হয়ে থাকে তাহলে আমি অবশ্যই ক্লাসের পরে এটা দিয়ে দিব, তখন তুমি এটা দেখে নিতে পারবে, কোনো প্রবলেম হবে না। ঘর্ষণ একটা ইম্পর্টেন্ট টপিক। এই যে দেখো এখানে কিন্তু একটা লাইন আছে, ঘর্ষণ সাধারণত কত প্রকার, 4 প্রকার। তাহলে এরকম লাইন যদি থাকে তাহলে ওই লাইনটা থেকে ভর্তি পরীক্ষাতে প্রশ্ন আসবে। ভর্তি পরীক্ষাতে কি প্রশ্ন করবে, যে বলো তাহলে ঘর্ষণ। ওকে, তাহলে যদি বলা না থাকতো তাহলে কিন্তু এখান থেকে কত প্রকারের এই প্রশ্নটা এখান থেকে আসতো না। তাহলে কি কি ঘর্ষণ, একটা হচ্ছে ঘর্ষণ, গতীয় ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ, আর একটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। একটা পরামর্শ হচ্ছে তোমাদের জন্য, গত বছরের যে প্রশ্নটা হয়েছে 2019, অনেকগুলো কিন্তু ইংরেজি টার্ম ছিল। অন্য কিছুর বাধা থাকলে বাতাসের সাথে যোগ করতাম কিনা, হ্যাঁ, যতগুলা বাধা আছে এক পাশে রাখবা আর টোটাল যে ওজনটা আছে সেটা এক পাশে রাখবা, তেলে হইলো। মনে করো বাতাস আছে, বাতাসের সাথে যদি বলতো অন্য কোনো কিছু বাধা আছে, তাহলে তুমি এটাকে যোগ করে নিয়ে তারপর টোটালটা থেকে বিয়োগ করে দিতে, তেলে হয়ে যেত। এখন তোমাদের যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমাদের যে টার্মগুলো আছে এই টার্মগুলা একটু কষ্ট করে ইংরেজি টার্মগুলো যদি দেখতে পারো তাহলে কিন্তু খুবই ভালো হবে আর কি। যেমন স্থিতি ঘর্ষণকে কি বলে, স্ট্যাটিক ফ্রিকশন। গতীয় ঘর্ষণকে কি বলে, কাইনেটিক বা স্লাইডিং ফ্রিকশন। আবর্ত ঘর্ষণকে কি বলে, রোলিং ফ্রিকশন। তারপর হচ্ছে প্রবাহী ঘর্ষণকে কি বলে, ফ্লুইড ফ্রিকশন। প্রবাহী মানে ফ্লুইড, আবর্ত মানে কি, আবর্ত মানে হচ্ছে গড়ায় পড়া। গতীয় মানে কি, গতি মানে হচ্ছে তার যার গতি আছে, কাইনেটিক এনার্জি, গতিশক্তি, পড়ছি না। আর স্থিতি ঘর্ষণ মানে স্ট্যাটিক। তাহলে এগুলো একটুখানি ইংরেজি নামগুলো খেয়াল করতে হবে কিন্তু। এখান থেকে ঘর্ষণ কোণ, স্থিতি কোণ পরস্পর সমান, এগুলো আমাদের পুরোনো বইতে ছিল। স্থিতি ঘর্ষণের সূত্রাবলী আর হচ্ছে গতীয় ঘর্ষণের সূত্রাবলী, এইটা একটুখানি তুমি দেখতে পারো। দুইটা করে পয়েন্ট কিন্তু মানে একই রকম। কিরকম, যে স্থিতি ঘর্ষণ বলের সীমান্তিক মান অভিলম্ব প্রতিক্রিয়া সমানুপাতিক, এই লাইনটা এখানে আছে দেখো, এই যে অভিলম্ব প্রতিক্রিয়া সমানুপাতিক। তারপর একটা দেখো, স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, এই যে ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, কিসের উপর নির্ভর করে, প্রকৃতির উপর নির্ভর করে। কিসের উপর নির্ভর করে, প্রকৃতির উপর নির্ভর করে। ওকে, তাহলে শুধুমাত্র এই 1 নাম্বার পয়েন্টটা আর এই 3 নাম্বার পয়েন্টটা আমাদের একটুখানি আলাদা দুইজনের মধ্যে আর কি, এই দুটো একটুখানি দেখে নিতে হবে। তারপর বহু নির্বাচনী প্রশ্নের জন্য যে পয়েন্টগুলো আছে সবগুলো একক আর মাত্রা দেওয়া আছে, সবগুলো একক আর মাত্রা দেওয়া আছে, সবগুলো তোমরা অলরেডি পড়ে ফেলছো, এগুলো নিয়ে ঝামেলা হবে না, সবগুলো একক মাত্রা, আর কিছু নেই। কোনটা ইংলিশ টার্ম ভালোভাবে পড়তে হবে, কোনটা যে পড়তে হবে এরকম কোনো ব্যাপার স্যাপার নাই আসলে। তোমার যদি মনে হয় একবার করে সবগুলা দেখে যাও, তুমি দেখলেই বুঝতে পারবে। দেখো এই যে আমি তোমাকে যে চারটা বললাম, এই চারটা কিন্তু কঠিন কোনো কিছু না। স্থিতি মানে স্ট্যাটিক, এটা সবার জানার কথা। গতীয় মানে কাইনেটিক, এটা জানার কথা। আবর্ত মানে কেউ যদি বাংলা ভাষা একটু ভালো জানে, আবর্ত মানে কি, গড়ানো। আবর্ত মানে কি, আবর্তন, গড়ানো, ঘোরা। তাহলে এটা মানে কি, রোলিং, রোল হওয়া। আচ্ছা, প্রবাহী মানে কি, প্রবাহী মানে তো ফ্লুইড, এটা তো জানোই।
তো তুমি দেখবা যতগুলো ইংরেজি টার্ম আছে ম্যাক্সিমাম আসলে এমনি এমনি মিলা যায়, বুঝছো? তুমি জাস্ট একটুখানি পড়ার সময় এই যে আছে পড়ছি পাশে গিয়ে খালি একবার দেখে নিলাম, এইটাই মুখস্থ বসে বসে মুখস্থ করবে এরকম যে স্থিতি ঘর্ষণ স্ট্যাটিক ফ্রিকশন, স্থিতি ঘর্ষণ স্ট্যাটিক ফ্রিকশন, এটা কিন্তু আমি বলি নাই, এটা এখন করার সময় নেই। ওকে, অবজেক্টিভ আছে অনেক এখান থেকে, ওই যে বললাম যেটা যেটা আসবে সেটা সেটা আমরা পড়বো। কাজ ক্ষমতা শক্তি, নতুন কিচ্ছু নাই, নতুন কিচ্ছু নাই, শুধু একটা জিনিস দেখবা, এই লাইনটা মনে হয় পুরানো বইতে ভালোভাবে ছিল না। পৃথিবী এবং সূর্যের চারদিকে ঘোরার সময় যে কাজটা হয় সেই কাজের মান কত? পৃথিবী এবং সূর্যের চারদিকে ঘোরার সময় যে কাজটা হয় সেটা কাজের মান কত? সেটা কাজের মানটা এই দেখো কত, 0। এই জিনিসটা একটুখানি খেয়াল করতে হবে। তারপর কয়েকটা বিশেষ ক্ষেত্রে কাজ, কেন্দ্রমুখী বল যে কার্যহীন বল, এটা অনেকবার জায়গায় লেখা আছে, কার্যহীন অলিক বল এরকম সুন্দর করে লেখা আছে। শূন্য কাজ কখন হয় এটা বলতে পারবা, অভিকর্ষ বল অনেক ভালো করে দেওয়া আছে, এগুলা তোমরা জানো। যান্ত্রিক শক্তি নিত্যতা ক্লাস 8-9 থেকে পড়তেছো। অশ্বক্ষমতার বাড়বা, অশ্বক্ষমতা থেকে শুধুমাত্র জানবা যে কত ওয়াট, এটা সূক্ষ্মতা যে নিচে এখানে দেওয়া আছে, এই দেখো হর্স পাওয়ার কত, 746 ওয়াট। এগুলো একটুখানি দেখে নিলে হবে, তো নতুন কোনো কিছু নাই আসলে। পদার্থের গাঠনিক ধর্ম, এইখানে একটা নতুন পড়া আছে, বুঝতে পারছো? এতক্ষণ আমরা যা পড়লাম এইখানে একটা নতুন, একদমই নতুন টাইপের একটা পড়া আছে, এইটা আমরা ক্লাসে পড়ছি। ওকে, তাহলে ইয়ং এর গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক কেমনে বাই করে, এটা আমরা খুব ভালোভাবে এতদিনে সবার মুখস্থ রটস্থ হয়ে যাওয়ার কথা, কেমনে বাই করতে হয়। আচ্ছা, ঝামেলা কোথায়? পয়জন অনুপাত, এটা আমরা ম্যাক্সিমাম, আমার তো মনে হয় যে নতুন বই না কিনছো 2020 সালের তাদের কারো বইতে এটা থাকার কথা না। তো আমাদের বইতে ছিল যে পয়সন অনুপাতের মান কত, আমাদের বইতে পয়সন অনুপাতে একটা মান দেওয়া ছিল এরকম যে -হাফ থেকে হাফ পর্যন্ত হয়। তবে তোমার হচ্ছে বইতে আরেকটা লাইন লেখা ছিল যে বেশিরভাগ ক্ষেত্রেই এই মানটা হয় কত, এই মানটা হয় হচ্ছে 0.33 বা 0.3 এরকম দেওয়া ছিল আর কি, তাই তো? এরকম দেওয়া ছিল। কোন বস্তুর ভরবেগ 100% বাড়াইলে গতিশক্তি 300% বাড়ে, এটা কিভাবে হয়? তাহলে আমি পয়সন অনুপাতটা পড়ে তারপরে এই ম্যাথটা আমি করে দিচ্ছি, সমস্যা নেই। ভরবেগে আর গতিশক্তি, হ্যাঁ, এলো লতা স্কুলে, ওইটা দিয়ে কিন্তু আমরা প্রথম বক্স পড়ছিলাম, এলো লতা স্কুলে দিয়ে, তাই না? কিন্তু নতুন যে বক্সটা আসছে, নতুন বক্সটা আমরা কিভাবে পড়বো? নতুন বক্সের জন্য তোমার আসলে নতুন করে কষ্ট করে আমার মনে হয় না পড়লেও হবে, নতুন করে অত ভালো করে না পড়লেও হবে। তুমি মনে রাখবা, এটা তো সবাই আগে জানো কিনা, যে অনুশীলন মানে তোমার একটা বক্স থেকে যদি কখনো প্রশ্ন করা হয়, বক্সের থেকে প্রশ্ন করলে আমাদের মানগুলা কিরকম দেয়, আমাদের মানগুলা দেয় হচ্ছে বক্স থেকে হুবহু তুলে। প্রথম কথা খেয়াল রাখবা, লোহা, লোহা মানে হচ্ছে 2, লোহা দিয়ে আর কোনো কিছু নাই, তাহলে কত, 0.28 0.24, তাহলে লোহা মানেই থাকবে হচ্ছে 2। পেটা পিটাইলে বাড়বে আর ঢালাই করলে কমবে, 0.28 আর হচ্ছে 0.24। লোহা হচ্ছে 2, শেষ। দুইটা লোহা আছে, 2 মান, দুইটা লোহা 2 মান, তাহলে পেটাইলে বাড়বে আর ঢালাই করলে কম থাকবে, তাহলে 0.28 আর হচ্ছে 0.24। সীসা এবং কাঁচ, এই দুইটার মধ্যে একজনের, এই দুইটা হচ্ছে সর্বোচ্চ আর সর্বনিম্ন, মোটামুটি বাকিগুলা সবই মনে রাখবা 0.33 দিয়ে আর কি, ঠিক আছে? মোটামুটি বাকিগুলা মনে রাখতে পারবা 0.33 দিয়ে। তুমি মনে রাখবা সীসা হচ্ছে সর্বোচ্চ, শতে সীসা শতে সর্বোচ্চ কত, 0.44, শতে সীসা শতে সর্বোচ্চ 0.44, শতে সীসা শতে সর্বোচ্চ 0.44। আর কাচে, কতে কাচ কতে কম কত, 0.18 থেকে 0.3। পুরা রেঞ্জ মনে রাখার দরকার নেই, তুমি চাইলে শুধু 0.18 এটাই মনে রাখবা। ওকে, 0.18 এটা তুমি মনে রাখবা। আর বাকি সবার জন্যই তুমি মনে রাখতে পারো হচ্ছে 0.33, তাইলে মোটামুটি আমাদের এটা দিয়ে আসবে। যদি পরীক্ষাতে আসে সবচেয়ে আনকমন মান যেগুলো আছে সেগুলো থেকে দিবে, 0.33 যেগুলো আছে সেগুলা এখান থেকে দেখার দরকারই নেই। তুমি মনে রাখবা সর্বোচ্চ সীসা কত, 0.44। কাঁচ সবচেয়ে কম, কতে কাঁচ কতে কম, তাহলে কত, 0.18। লোহা ছিল দুইটা, দুইটা দিয়ে মানে লোহার মান শুরু হবে কত দিয়ে, লোহার মান শুরু হবে হচ্ছে 2 দিয়ে, তাহলে 0.28 0.24, তাহলে কোনটাকে বেশি দিব? মনে রাখবা পিটাইলে এটাকে বাড়বে, তাহলে পিটাইলে কিভাবে বাড়বে, কত হবে, 0.28। ওকে, বাকিগুলো হচ্ছে 0.33, মেটাল শেষে। বাকিগুলো এত কষ্ট করে মনে রাখার দরকার নাই, বাকিগুলো এত কষ্ট করে মনে রাখার দরকার নাই, 0.33 মনে রাখলেই হবে এটা থেকে। ওকে,
আচ্ছা, কারণ পরীক্ষার হলে এত মান আমাদের মনে থাকবে না কখনোই, এত মান কখনোই মনে থাকবে না। বাকিগুলো যে এত কমন না, দেখো মাত্র 0.11 করে ডিফারেন্স। এগুলো টিচাররা অত বেশি খেয়াল করবেন না, তুমি সবচেয়ে বেশি সবচেয়ে কম এটা দেখবা, তেলে ভেজাল শেষ। সান্দ্রতা তারপর চাপের প্রভাব, এটা আমরা পড়ছি, এটা আমাদের কম্পানিয়ন বুকও একটা সুন্দর করে বক্সের মধ্যে করা ছিল আর কি। কৌশিকতা, এটাও তোমরা জানো। ভেতরে এখানে নতুন কোনো লাইন আমার কাছে চোখে পড়ে নাই, নতুন লাইন হচ্ছে বইয়ের ভেতর থেকে যা যা ছিল ওই বইয়ের লাইনগুলো এখান থেকে তুলে দিচ্ছে, আমি মিলাই দেখলাম, নতুন তেমন কোনো কিছু নাই। এই যে 52 নাম্বারটা, এই 52 নাম্বারটা তোমাদের কি মনে আছে কোশ্চেন ব্যাংক সলভের মধ্যে 2019 সালে আমাদের ডেন্টালের পরীক্ষাতে একটা ম্যাথ আসছিল। ম্যাথটা ছিল কি যে এত ব্যাসের একটা বড় ফোঁটাকে ভেঙে অনেকগুলা ক্ষুদ্র ক্ষুদ্র যদি অনেকগুলা ক্ষুদ্র ক্ষুদ্র টুকরা যদি করা হয়, অনেকগুলা ক্ষুদ্র ক্ষুদ্র মানে ফোঁটা যদি করা হয়, তাহলে তাদের ছোট ছোট ফোঁটাগুলোর ব্যাসার্ধ বা ব্যাস কত হবে, এটা আমাদের জানতে চাইছে আর কি। তো ওইটার মতোই এরকম একটা থিওরি, যে আমি কি বলছিলাম, যে তোমাকে বলছিলাম যে যখন বড় ফোঁটা গুলা ভেঙে ছোট ফোঁটা হবে বা ছোট ফোঁটাগুলা জোড়া লেগে বড় ফোঁটা হবে, তাদের আয়তন সমান থাকবে, তাদের আয়তন কি থাকবে, সমান থাকবে। কিন্তু তাদের ছোট ফোঁটায় হইলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে হচ্ছে, ধরো একটা বল যদি চিন্তা করো, বলের বাইরের যে পৃষ্ঠ আছে সেটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে অনেকগুলা যদি ছোট ফোঁটা হয়, তাহলে বাইরের পৃষ্ঠ কি অনেক বেশি বাইরে যাবে না? ভেতরের পৃষ্ঠ ঠিক আছে, কিন্তু বাইরের পৃষ্ঠ কি অনেক বেশি বেড়ে যাবে না? এই জন্য খেয়াল করবা, যদি একটা বড় ফোঁটা ভেঙে যদি আমাদের আয়তনের কথা জানতে চায়, আয়তন কি হবে? আয়তন হবে সমান, কারণ আয়তন পরিবর্তন হয় নাই, ওখানে কিন্তু নতুন কোনো পানি যুক্ত হয় নাই বা নতুন কোনো পানি আমি বের করি নাই। বা আয়তন মানে কি, মোট যতটুকু পানি আছে সেটাকে বলা হচ্ছে আয়তন। আর ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে হচ্ছে, সোজা কথা যদি আমি বলি যে প্রতিটা বাইরের পৃষ্ঠ কতটুকু আছে, তাহলে দেখো ছোট ছোট অনেকগুলা আসছে, এখন অনেকগুলা বাইরের পৃষ্ঠ চলে আসছে, এতগুলা বাইরের পৃষ্ঠের কারণে কি হবে, ক্ষেত্রফলটা বাড়বে। মনে থাকবে, ক্ষেত্রফলটা থাকবে, এইটা যেন মনে থাকে। আচ্ছা, আরেকটা আমি ম্যাথ তোমাদের বলতে চাইছিলাম, ওই যে তোমরা জিজ্ঞেস করছিলে যে 100% বাড়লে 300% কেমন হয়। গতিশক্তি কি করলাম আমি, 100% বাড়াইলাম, তাহলে সরি ভরবেগ 100, সরি গতিশক্তি না, এটা হবে হচ্ছে ভরবেগ, ভুল লিখছি আমি। ভরবেগ 100% বাড়াইলে গতিশক্তি 300% হবে, বা গতিশক্তি কত পার্সেন্ট হবে এটা পরীক্ষাতে জানতে চাইবে আর কি তোমাদের। ওকে, গতিশক্তি কত পার্সেন্ট, এর জন্য কোনো সূত্র মুখস্থ করার দরকার নেই, সূত্র মুখস্থ করবা না। এরকম পার্সেন্টেজের অঙ্ক তুমি দেখবা যে অনেক পরীক্ষাতে আসে, সূত্র মুখস্থ করে কষ্ট করার দরকার নেই, সূত্র ভুলে গেলে সব শেষ। তুমি নরমাল সূত্র মনে রাখবা। আমাকে আগে বলো, গতিশক্তি সরি গতিশক্তির সাথে ভরবেগের সমীকরণ কি? ইকে ইকুয়ালস টু পি স্কয়ার বাই 2m। জানা আছে সবার? জানা আছে তো? এটা পারলেই হবে, এটা পারলেই হবে। তাহলে দেখো তো, ই কে সমানুপাতিক পি স্কয়ার, বলতে পারবো না? তার মানে ই কে বের করতে হলে আমাকে পি কে স্কয়ার করতে হবে, এইটা হলো আমার কথা, এইটা আমাদের কথা। এখন আমাকে বলো তো, ভরবেগ 100% হয়েছে মানে কি? আদিমান একটু ভরবেগ 100% হয়েছে মানে কি, আদিমান যদি 100 হয়, তাহলে বর্তমান মান কি তার 200%। 100% বাড়া মানে কি, আগে 100 থাকলে এখন 200 হয়ে গেছে, আগে 100 থাকলে এখন সে 200 হয়ে গেছে। পার্সেন্টেজটাকে আমি কি করব, পার্সেন্টেজটাকে এরপরে আমি হচ্ছে সংখ্যাতে নিয়ে আসবো। তাহলে কি করতে হবে, আমাকে 100 দিয়ে এটাকে ভাগ দিয়ে ফেলতে হবে, 100 দিয়ে আমাকে এটাকে 100 দিয়ে এটাকে ভাগ করে ফেলতে হবে। তাহলে কত আসলো, 2। এখন দেখো, ইকে ইকুয়ালস টু ইকে সমানুপাতিক পি স্কয়ার, তাহলে আমাকে কি করতে হবে, যেহেতু পি কে স্কয়ার করার কথা, তাহলে আমাকে কি করতে হবে, এই 2 স্কয়ারটাকে 2 কে স্কয়ার করে ফেলতে হবে। 2 স্কয়ার যদি করি, তাহলে আমাদের কত আসতেছে, 4। এই 4 থেকে আমাকে কি করতে হবে, আদিমান বাদ দিয়ে দিতে হবে। আদিমান কত, ওই যে আমাদের আগের মান কত ছিল, আগের মান ছিল 100, এই মানটা তো আর বাড়ে নাই, এই মান 100 মানে হচ্ছে 1, বাদ দিয়ে দিলাম। 100 থেকে 1 গেলে কত থাকে, 300। এটাকে তুমি যদি পার্সেন্টেজে নাও, 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত পার্সেন্ট হবে, 300%। বুঝতে পারছি? এরকম দিয়ে তোমার পরীক্ষাতে আরেকটা অঙ্ক আসতে পারে, যে বেগ 100% বাড়লে গতিশক্তি কত হবে। বেগ 100% বাড়লে গতিশক্তি কত হবে, কেমনে হবে? এই যে আমরা জানি যে বেগের সাথে গতিশক্তির সম্পর্ক কি,
ই কে ইকুয়ালস টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে ই কে মানে কি, তাহলে ই কে মানে হচ্ছে মানে সমানুপাতিক হচ্ছে ভি স্কোয়ার। তাহলে একই রকম ভাবে আমরা করতে পারবো না, তাহলে আমাদের এত ঝামেলা করার দরকার নেই। এরকম যদি অঙ্ক আসে তাহলে আমরা মেইন সূত্র দিয়ে অঙ্ক করবো, কঠিন ভাবে আমরা অন্য কোনো সূত্রের দিকে যাবো না। দেখবো যদি স্কোয়ার করতে হয় স্কোয়ার করবো, তাহলে আমাদের ওখান থেকে আদিমানটা বাদ দিয়ে দিব। তাহলে প্রথমে যেহেতু এটা স্কোয়ার ছিল সূত্রের মধ্যে স্কোয়ার করছি, তারপর আমরা কি করব আদিমান 1 ধরবো, কারণ আদিমান হচ্ছে 100 ছিল, 100 কে পার্সেন্টেজ থেকে সরাই নিলে কত হয় 1 হয়, সেটা আমরা বাদ দিয়ে দেবো। হ্যাঁ সেমই হবে, 300%ই হবে। দেখছো, তাহলে এইভাবে করবা। সূত্র টুত্র মুখস্থ করা কঠিন ব্যাপার। পর্যায়ভিত্তিক গতি, স্থানিক পর্যায়ভিত্তিক, কালিক পর্যায়ভিত্তিক, এটা তোমাদের বইতে ছিল। স্থানিক পর্যায়ভিত্তিক মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর যদি একটা স্থান মানে একটা স্থানকে নির্দিষ্ট বিন্দুকে যদি একই দিক থেকে অতিক্রম করে তাহলে সেটাকে বলে স্থানিক। আর কালিক মানে হচ্ছে কি, মানে একটা নির্দিষ্ট সময় পর পর যদি একটা মানে ধরো হচ্ছে 30 দিন পর পর 1 মাস হচ্ছে বা 365 দিন 1 বছর হচ্ছে, এরকম মানে সময়টাকে যদি বোঝায় সেটাকে বলা হচ্ছে আমরা কালিক পর্যায়ভিত্তিক। এটা পারবা। পর্যায়ভিত্তিক গতির বৈশিষ্ট্যের মধ্যে দেখো একটু নতুন খুব সম্ভবত 2টা পয়েন্ট আসছে। কি বলছে, পর্যায়বৃত্ত গতি সরল, বক্র বা বন্ধ, সরল, বক্র বা বন্ধ পথে হতে পারে। ওকে, তাহলে দেখো সরল পথ মানে কি, রেক্টিলিনিয়ার, কার্ভিলিনিয়ার হচ্ছে বক্র, কার্ভ মানে বক্র, আর ক্লোজড মানে হচ্ছে বন্ধ। তো এখানে একটু টার্মগুলো দেখতে পারো ইংরেজি নাম। তারপরে দেখো স্পন্দন গতি, তোমাকে একটুখানি দেখতে হবে, তাহলে অসিলেটরি মোশন, এরকম ভাবে তুমি একবার করে দেখে যাবে আর কি। তাহলে এই স্পন্দন গতির থেকে আমাদের পড়তে হবে হচ্ছে কি কি উদাহরণ আছে সেটা কি, সরল দোলকের গতি, গিটারের তারের গতি, বইতে সবগুলোই ছিল কিন্তু এই জিনিসগুলো। আর সরল দোলন গতির ব্যবহার ওই যে আমরা পড়ছিলাম কি, জনি ভাই পাহাড় মাপার সময় নেই। তো তোমরা এটা জানো কি কি করতে পারবো আমরা, জনি ভাই দিয়ে হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি মাপতে পারবো, তারপর পাহাড় মাপতে পারবো, সময় নির্ণয় করতে পারবো। তাহলে এটা এখানে কেন দিল, আমরা এখানে এটা দিছি হচ্ছে এই যে এখানে দেখো ঘড়ি যদি ধীরে চলে, ঘড়ি যদি দ্রুত চলে তাহলে কি হবে, এরকম একটা সমীকরণ এখানে দেওয়া আছে। ঠিক আছে, সমীকরণটা একটুখানি কষ্ট করে মুখস্থ করে ফেলতে পারো আর কি। আর কি করতে হবে, লিফটের সাথে সম্পর্ক কি, যে লিফট যদি এতটা নিচের দিকে নামে তখন দোলনকাল কি হবে, তখন উপরের দিকে উঠলে দোলনকাল কি হবে, সমবেগ উঠলে নামলে কি হবে। যখন খেয়াল করবা যে নিচের দিকে নামে, একটু আগে আমরা পড়ছিলাম না একটা জিনিসকে ফালাই যদি দেই তাহলে উপর থেকে যখন ফালাই দিব তখন এটা বিয়োগ করতে হবে। খেয়াল করবা যে যখন আমি নিচের দিকে নামবো, নিচে মনে রাখবে নিচে মানে খারাপ, বিয়োগ করতে হবে। উপরের দিকে ওঠা মানে ভালো, তাহলে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। এটা ছাড়া পরীক্ষা হলে আর কোনোটা ভুল হওয়ার সুযোগ দেখি না আর কি, বুঝছো। টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার, সূত্র কি ছিল, টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি। এখন কি করতে হবে, জি এর সাথে শুধুমাত্র এটাকে যোগ অথবা বিয়োগ করবা, কি করবা, এ কে যোগ অথবা বিয়োগ করবা। তো কখন যোগ করবা কখন বিয়োগ করবা, ওই নিচের দিকে নামছে, নিচে মানে খারাপ, তাহলে বিয়োগ, মানে ভালো, তাহলে হচ্ছে যোগ। এগুলো সবকিছু মোটামুটি তপন স্যারের বইতে আমরা এগুলো পড়ছি, তাহলে নতুন করে কোনো কিছু নাই। এখানেও একই কথা, দেখো ওই সমীকরণগুলো এখান থেকে দিয়ে দিছে আর কি। এই যে 42 নাম্বারটা, দোলনকাল 50% বৃদ্ধি করতে কার্যকরী দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি করতে হবে, সেম ভাবে আমরা ওই যে করতে পারি ওরকম, একটু আগে আমি দেখাই দিলাম না ওরকম ভাবে। মহাকর্ষ বিকর্ষ থেকে তো আরো কম আসছে। মহাকর্ষ বিকর্ষতে খেয়াল করে দেখো যে সূর্য ও পৃথিবীর মধ্যে মহাকর্ষ বল কত, এটা একটা মান দেওয়া আছে, মুখস্থ জিনিস। তারপর একটা ম্যাথ দেওয়া আছে, এইরকম ম্যাথ তোমাদের আমরা বলছিলাম যে যখন কোনো অনুপাত না থাকবে, যখন তোমার অনুপাত না থাকবে তখন টোটাল মানটাকে কত দিয়ে ভাগ করতে হবে, অনুপাত না থাকলে আমরা পড়ছিলাম যে পৃথিবীতে অভিকর্ষ ত্বরণ যা, চাঁদে তার 6 ভাগের 1 ভাগ। এজন্য আমরা কি দিয়ে ভাগ করব, আমরা 6 দিয়ে ভাগ করে দিব, খেলা ভেজাল শেষ। ওকে, আর যদি আমাদের এরকম কোনো অনুপাত দেওয়া থাকে তাহলে কত দিয়ে ভাগ করে ফেলবো, 5 দিয়ে। যেহেতু অনুপাত দেওয়া আছে তাহলে আমরা যদি কি করি, যে 5 দিয়ে যদি ভাগ করে ফেলি তাহলে আমাদের অ্যান্সার চলে আসে। তবে এখানে একটা ভেজাল আছে, ভেজালটা হচ্ছে কি বলছে, পৃথিবীতে একজন লোকের ওজন হচ্ছে 80 কেজি, ওজন কখনো 80 কেজি হবে না, ভর 80 কেজি হবে। এটা আসলে ওজন 80 নিউটন হওয়ার কথা ছিল। এটা খুব সুন্দর একটা প্রিন্টিং মিস্টেক আসছে আর কি, বুঝছো। তাহলে আমরা এটাকে কত দিয়ে ভাগ করে ফেলবো, 5 16 80, তাহলে 16 আছে অ্যান্সার। তাহলে 16 মানে কত, 15.8, ভেজাল শেষ।
তাহলে এটা একটু খেয়াল করে, কিন্তু এটা কিন্তু 80 কেজি বলছে। 80 কেজি মানে হওয়ার কথা না, এটা 80 নিউটন হওয়ার কথা। ওজনের একক হচ্ছে নিউটন আর ভরের একক হচ্ছে কেজি। এখানে সূত্র মানে ইতিহাস লেখা আছে, একটু দেখো। আর কিছু মান দেওয়া আছে যে পৃথিবীর প্রদক্ষিণকাল কত, পৃথিবীর দৈর্ঘ্য কত হবে, এগুলা এগুলা হচ্ছে কিউব করতে হয়, তো এগুলা আসলে অঙ্ক করে বের করাটা কঠিন। আবার এই যে চাঁদের মুক্তিবেগ, এগুলো তো পড়ছো, চাঁদের বুড়ি মহাশা পাবে, ওইখান থেকে পড়ে ফেলছো মুক্তিবেগের মানগুলা, এগুলা বইয়ের ভেতরে পড়া। তরঙ্গ, তরঙ্গ থেকে এই কণার বেগ এবং তরঙ্গ বেগ এই দুইটার পার্থক্য একটুখানি পড়তে পারো। আমি তোমাকে একটু সহজ করে দিতে পারি। সহজ ব্যাপারটা হচ্ছে তরঙ্গ বেগের জন্য তুমি মনে রাখবে নির্দিষ্ট, দেখো মানে নির্দিষ্ট সমসত্ব মাধ্যমে তরঙ্গ বেগ কি হয়, ধ্রুবক থাকে। ধ্রুবক মানে কি, নির্দিষ্ট মাধ্যমের মধ্য দিয়ে তরঙ্গ নির্দিষ্ট বেগে অগ্রসর হয়। তাহলে তুমি শব্দটাকে ধ্রুবক অথবা নির্দিষ্ট যে কোনো একটা দিয়ে তুমি মনে রাখবা যে আমাদের তরঙ্গ বেগ সবসময় ফিক্সড, একদম ধ্রুবক। এটা কখনো পরিবর্তন হবে না, হয় নির্দিষ্ট বা ধ্রুবক। তুমি যেটা দিয়ে মনে রাখো এটা নির্দিষ্ট বা ধ্রুবক হবে। অপরদিকে কণার বেগে দেখো, কণার বেগ ধ্রুবক নয় বা একটু পর পর পরিবর্তিত হয়, এই যে সুন্দর করে লেখা আছে। তারপর দেখো 2 নাম্বারটাতে কণাগুলো ডানে বামে স্থান পরিবর্তন না করে উপরে নিচে সাম্যাবস্থানের সাপেক্ষে কম্পিত হয়, তার মানে নির্দিষ্ট বেগে অগ্রসর হইতেছে না, একই জায়গায় থেকে থেকে যাইতেছে। তারপর গাণিতিক রাশিমালা, এখান থেকে 2টা জানার বিষয় দেখবা। জানার বিষয়ের আগে এটা প্রমাণ করা ছিল, তো তোমাদের প্রমাণ তো দরকার নেই, এই প্রমাণের লাস্ট লাইনটা যেটা জেনে রাখলেই হবে। এইখানে নতুন কিছু নাই, বইয়ের পড়াটাই সামারি করে দেওয়া আছে, দেখে নিলেই হবে। আদর্শ গ্যাস, গ্যাসের গতিতত্ত্ব, তো এটার মধ্যে এই অঙ্কগুলা ছিল আগেই। হিলিয়ামের গতিশক্তি, এটা নিয়ে নতুন কিছু নাই। এই যে দেখো, মানে বহু নির্বাচনের জন্য কিছু পয়েন্ট দিছে, এই পয়েন্টগুলো কিন্তু আমরা মোটামুটি আগে থেকে কিন্তু আমরা পড়ছিলাম। কিভাবে পড়ছিলাম এটা আমি এইভাবে মনে রাখতাম যে তোমরা একটা মুভি দেখছো, বাংলা মুভি, মুভিটার নাম হচ্ছে ফেরদৌস ছিল, আর হচ্ছে কলকাতার একটা নায়িকা ছিল, হঠাৎ বৃষ্টি, দেখছো এটা? তো আমি এটা মনে রাখতাম, যদি হঠাৎ হ্রাস পায় তো আমাদের এখানে হঠাৎ হ্রাস পেলে বৃষ্টি হবে না, হঠাৎ হ্রাস পেলে এখানে হবে হচ্ছে হঠাৎ ঝড়। ওকে, আর ধীরে ধীরে যদি হয় তাহলে হবে বৃষ্টি। কম হইলে ভেজা, আর বেশি হইলে শুষ্ক। ঠিক আছে, এইভাবে মনে রাখতাম। পরীক্ষাতে সবসময় বেশি আসে হচ্ছে কি হয়, হঠাৎ যদি হ্রাস পায় তাহলে কি হবে, এটা বেশি ইম্পর্টেন্ট আর কি। তাহলে মনে রাখবো হচ্ছে হঠাৎ বৃষ্টি না, হঠাৎ হচ্ছে ঝড়। বাকি সমীকরণ যা যা আছে এটা বইয়ের ভেতরে সমীকরণ, বইয়ের বাইরে কোনো সমীকরণ নেই। দ্বিপারমাণবিক গ্যাসের মান, তারপর হচ্ছে ত্রিপারমাণবিক গ্যাসের মান, তারপর বিভিন্ন সূত্র, এগুলো তোমরা বইয়ের ভেতরে পড়া। তাহলে ফার্স্ট পেপার নিয়ে আমার মনে হয় তেমন কোনো ঝামেলা নেই। এখানে অনুশীলনী নতুন কোনো অবজেক্টিভ তেমন একটা দেয়নি। তাপগতিবিদ্যার মধ্যেও তেমন কিছু দেয় নাই। ওই যে তোমাদের সমীকরণ গুলো ছিল না, সমীকরণ গুলোর মধ্যে লাস্টের থেকে জানার বিষয় অ্যাড করছে, মানে ওই সমীকরণটাকে ব্যাখ্যা করছে যে সমায়তন প্রক্রিয়াতে কোনো কাজ হয় না, কৃতকাজ শূন্য, তারপর সমষ্ণ প্রক্রিয়াতে কৃতকাজ সর্বাহিত তাপ শক্তির সমান, আর হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ অভ্যন্তরীণ শক্তির হ্রাস বা বৃদ্ধির সমান। মানে তোমাকে বুঝতে হবে, মানে এখান থেকে মনে রাখতে হবে হচ্ছে কোনটাতে কাজ শূন্য, কোনটাতে কাজ কার সমান, এটাই আর কি। ওকে, পৃথিবীর তাপীয় মৃত্যু, এটা তো তোমরা জানো। স্থির তড়িৎ থেকে কোনো কিছু আসে নাই। আধান ঘনত্বের একক, এটা যে কতবার আমাদের মেডিকেল পরীক্ষার কোশ্চেনের মধ্যে ছিল, এটা তো হিসাবই নেই। তারপর চলতড়িৎ, রোধে নির্ভরশীলতা, ক্লাসে পড়াই দিছিলাম এবং বলছিলাম রোধে নির্ভরশীলতা কিন্তু চাইলে এটা তোমাদের দেখবা কম্পিউটার বুক আমি লিখে দিয়েছিলাম যে চাইলে এরকম করে আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারি, একটা শব্দ দিয়ে। লেট, এলে মানে হচ্ছে দৈর্ঘ্য, এতে মানে হচ্ছে ক্ষেত্রফল এরিয়া, টি মানে হচ্ছে টেম্পারেচার বা তাপমাত্রা, ই মানে হচ্ছে এলিমেন্টস। ই মানে কি, ই মানে হচ্ছে এলিমেন্টস, এলিমেন্টস মানে হচ্ছে উপাদান,
এলিমেন্টস মানে হচ্ছে উপাদান। এটা হচ্ছে রোধে নির্ভরশীলতা। আর আপেক্ষিক রোধে নির্ভরশীলতা কি? আপেক্ষিক রোধে নির্ভরশীলতা হচ্ছে উপাদান এবং তাপমাত্রা। ঠিক আছে, এই দুইটার জন্য পেছনে লেগে না যায়। তারপর হচ্ছে ওহমের সূত্র। ওহমের সূত্র থেকে এটা ক্লাসে পড়াই দিয়েছিলাম যে ওহমের সূত্র থেকে কিছু পড়তে হবে না, জাস্ট সূত্রের লাইনটা মনে রাখবা। লাইন মনে রাখার জন্য আই সমান সমান জিভি বা বিভব পার্থক্য হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা সমানুপাতিক, এই কথাটা মনে রাখতে পারলে হবে। এবং বলছিলাম পরিবাহিত একক সিমেন্স, এটা মনে রাখবে। এগুলো সব ক্লাসে পড়ানো শেষ। তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ও চৌম্বকত্ব, এখান থেকে ডায়াচম্বক পায়াচম্বকের সংজ্ঞাগুলো দেওয়া আছে, পুরানো পড়াই, নতুন কোনো কিছু নাই। চৌম্বকত্বের কিছু মান দেওয়া আছে, এগুলো দেখলে হবে। এখান থেকে যে ভালো করে দেখবা হচ্ছে, দেখো এখানে একটা সংকর চৌম্বকের কিছু নাম দেওয়া আছে। তাহলে তোমাকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে যে স্থায়ী চৌম্বক কি কি আছে, পারম্যালয়, মেটাল ইত্যাদি আদি চৌম্বক প্রবেশাতে অনেক বেশি হয়, বেশি উপযোগী। ঠিক আছে, তাহলে এখান থেকে দুইটা জিনিস করতে হবে। এক নম্বর হচ্ছে উদাহরণ, এবং দুই নম্বর হচ্ছে এই যে আমাদের সংকর চৌম্বক গুলো আছে কোনটাকে কি কি দিয়ে বানানো হয়েছে, আর কি কি দিয়ে বানানো হয়েছে, এটাই। স্থির তড়িতের 72 নাম্বারটা কিভাবে করব? তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হলে চাঁদে অবস্থিত একটি প্রোটন তার ওজনের সমান বল অনুভব করবে? এটার জন্য সূত্র হচ্ছে ওই যে আমাদের প্রাবল্য বা ই সমান সমান হচ্ছে 4 পাই এপসিলন নট দিয়ে, তারপর হচ্ছে তোমার চার্জ চার্জ ডিভাইডেড বাই হচ্ছে তার তোমার ব্যাসার্ধ, এটা দেওয়া ছিল। তাহলে তোমাকে এখানে প্রোটনের চার্জ এবং প্রোটনের ব্যাসার্ধ দিয়ে হিসাব করতে হবে। প্রোটনের চার্জ এবং ব্যাসার্ধ দিয়ে যদি হিসাব করো তাহলে আসবে। তবে এখানে প্রোটনের ব্যাসার্ধটা আমাদের বইতে খুব সম্ভবত ভালোভাবে দেওয়া নাই, এই কারণে এটা বের করাটা ঝামেলা হয়ে যাবে, বুঝছো? ওকে, আর কি করতে হবে? আর হচ্ছে এই দুইটা লাইন জানা দরকার, যে দুইটা লাইন দেওয়া আছে এই দুইটা লাইন একটুখানি দেখতে হবে। কি নরম চৌম্বক পদার্থ কোনটাকে বলবো, কঠিন চৌম্বক পদার্থ কোনটাকে বলবো। মনে রাখবা, কম যদি হয় মানে বিএইচ লুপের দৈর্ঘ্য, বিএইচ এটা হচ্ছে একটা গ্রাফ ছিল আমাদের বইতে, বিএইচ লুপের ক্ষেত্রফল যদি কম হয় তাহলে নরম, বেশি হইলে কঠিন। এটা তো মনে রাখা মোটামুটি সহজ। কম হইলে নরম, বেশি হইলে কঠিন। কম হইলে নরম, বেশি হইলে কঠিন। ওকে, আচ্ছা, এই চ্যাপ্টারের সবচেয়ে বড় সমস্যা কি জানো? আমি যদি ফিজিক্সের 21টা যে চ্যাপ্টার আছে, যদি এখন কার এবং আমি যখন পরীক্ষা দিচ্ছি তখন এত চ্যাপ্টার ছিল না, তখন চৌম্বকের চ্যাপ্টার ছিল 2টা। আমি যদি মানে ফিজিক্সের কোনো একটা চ্যাপ্টারকে ভয় পাইতাম বা এখনো যদি পাই, সেটা হচ্ছে এই চৌম্বকের চ্যাপ্টার। কেন চৌম্বকের চ্যাপ্টার? কারণ হচ্ছে একটাই কথা, এটাতে প্রচুর একক আছে। এখন এই এককের জন্য কোনো শর্টকাট আছে? এই এককের জন্য আসলে কোনো শর্টকাট নাই। এই একক বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। এটা ছাড়া আসলে কোনো সমাধান নেই। যতভাবেই দেখায় দেওয়া হোক, তুমি পরীক্ষার হলে আগে ভুলেই যাবে এটা। এটার জন্য ঝামেলা। এই জন্য আমাদের কি করতে হবে? এটা বারবার পড়তে হবে, বারবার পড়তে হবে, বারবার পড়তে হবে। ঠিক আছে, তাহলে এটার জন্য আসলে কোনো সমাধান ওরকম না। আমি মানে একবার পড়বা বাকি সবসময় মনে থাকবে, এরকম কোনো সমাধান আসলে এটা আমার মনে হয় কেউ দিতে পারবে না। দুই একটা হয়তো একটু ব্যাখ্যা ট্যাখ্যা করে মনে রাখতে পারবা, কিন্তু মানে এটার মধ্যে একটা এককের আবার এতগুলা করে সাব একক আছে যে এটাকে ভেঙে ভেঙে এটা বানানো যায়। তো অনেক হিসাব, এত হিসাব আসলে মনে রাখাটা কঠিন। এই জন্য দেখবা আমাদের যে কম্পেনিয়ন বুকের মধ্যে এই এককগুলা একই রকম টাইপের একক একসাথে করে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। বারবার শুধু ওই জিনিসটা একটু দেখবা, যদি মনে হয় তো একটা কাগজের মধ্যে লিখে তোমার ওয়ার্ড টেবিলের সামনে একটু টানায় রাখতে পারো। কোনো চ্যাপ্টার একক নিয়ে এটা করা দরকার নাই, কোনো চ্যাপ্টার একক নিয়ে এটা করতে হবে না, কিন্তু এই চ্যাপ্টারটা নিয়ে করতে পারলে ভালো। এখনো যতদিন সময় আছে জাস্ট একটুখানি দেখবা, বুঝছো? তো একটা মানে ভাগ্যের বিষয় যে আসলে গত কয়েক বছর এখান থেকে ওরকম এককটা আমার একটা আসে নাই আর কি, বুঝছো? একক অত বেশি আসে নাই, কিন্তু আসলেও তো আসতে পারে। নতুন কোনো কিছু নাই, যা ছিল সব পুরনো এখানে। তড়িৎচুম্বকীয় আবেশ পরিবর্তী প্রবাহ, এইখানে তো আরো নতুন কিছু নাই। এখান থেকে জাস্ট ওই পাতাটা স্ক্যান করে দেওয়া আছে, এখানে নতুন তুমি তেমন কিছু পাবা না। এখানে শুধুমাত্র এই চুম্বক ফ্লাক্সের সংজ্ঞাটা একবার দেখবা, এবং এই যে লাস্ট লাইন কোথায় গেল, এই যে এটা কি রাশি, তো এটা স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মানে উদাহরণগুলোর মধ্যে পড়ে ফেলতে পারবা। আর হচ্ছে কি
এককগুলা দেখতে হবে, ওই সেম কথা। এই ম্যাক্সওয়েলের এককটা মোটামুটি আমাদের একটুখানি নতুন, এটা অতটা ভালো করে আমরা হয়তো আগে ছিল না। চৌম্বক ফ্লাক্স ঘনত্ব, এটারও সেম কথা, সংজ্ঞা পড়তে হবে, একক পড়তে হবে। আর হচ্ছে পরিবর্তী প্রবাহ দ্বিপ্রবাহ ধারণা, এটা সংজ্ঞা আমাদের পুরানো বইতে ছিল, এটা নিয়ে নতুন বইতে নতুন কোনো কিছু বলেনি। এই চ্যাপ্টার থেকে শুধু আসতে পারে ট্রান্সফরমারের ম্যাথ। এই যে দেখো অনেক অনেক ট্রান্সফরমারের অঙ্ক আছে, শুধু ওই সূত্র দিয়ে দেখলে হবে। এবং ভার্সিটি পরীক্ষাগুলো দেখছো তো, ভার্সিটি পরীক্ষাগুলোতে কিন্তু অনেক কোশ্চেন আসছে এখান থেকে। এই দুইটা চ্যাপ্টার কতটুকু ইম্পর্টেন্ট? এই দুইটা চ্যাপ্টার হচ্ছে ভালো ইম্পর্টেন্ট বলতে হচ্ছে কি, এই দুইটা চ্যাপ্টার থেকে তুমি যদি আগের দুইটা জিনিস পড়ে ফেলতে পারো তাহলে তাহলে তোমার পড়া অনেকখানি কমে আসবে আর কি। দুইটা পড়া কি কি, একটা হচ্ছে তোমার বিভিন্ন চৌম্বক মানে চৌম্বকের যে ভাগগুলো আছে, প্রকারভেদ আছে, তাদের বৈশিষ্ট্য এবং হচ্ছে উদাহরণ এবং এককগুলা, এই তিনটা জিনিস আর কি সোজা কথায়। বৈশিষ্ট্য, উদাহরণ এবং হচ্ছে একক, এই তিনটা। এখান থেকে অঙ্ক খুব একটা বেশি আসার সম্ভাবনা নাই, কিন্তু বাকি যে গুলা আছে স্পেশালি উদাহরণ গুলা বেশি আসে। অনুশীলনী প্রশ্নগুলা ভুল থাকে এক্সামে, কি ভুলটা থাকবে কিনা এটা আমরা পড়াটা একটু দেখে নেই, তারপর আমরা একটা বলবো না, সমস্যা নেই। আচ্ছা, ফার্মাটের নীতি, আলোকপথটা আমার মনে হয় আমাদের বইতে খুব ভালো করে আগে দেওয়া ছিল না, আলোকপথটা একটুখানি দেখতে হবে ফার্মাটের নীতি থেকে। আলোকপথ বলতে কি বুঝাইছে এবং আলোকপথ আসলে কি জিনিস সেটা আমরা একটু দেখি। কোন মাধ্যমের মধ্য দিয়ে আলোক রশ্মি নির্দিষ্ট সময়ে যে পথ অতিক্রম করে তার সমতুল্য আলোকপথ বলতে বোঝায় ওই নির্দিষ্ট সময়ে আলোক রশ্মি শূন্য মাধ্যমে। এ কথাটার মানে হচ্ছে, তুমি দেখো, মনে করো এটা হচ্ছে কাঁচ আর এটা হচ্ছে শূন্য মাধ্যম। এই কাঁচে মনে করো সে এ থেকে বি পর্যন্ত গেছে, শূন্য মাধ্যমও সে এ থেকে বি পর্যন্ত গেছে, দুইটাই মনে করো সমান দূরত্ব। বুঝাইছে হচ্ছে এই কাঁচের মাধ্যমে এ থেকে বি পর্যন্ত যাইতে তার যে সময় লাগছে এবং শূন্য মাধ্যমে এ থেকে বি পর্যন্ত যাইতে তার যে সময় লাগছে, এই সময়টাতেই হচ্ছে আমাদের শূন্য মাধ্যমের পথ। মানে কাঁচে ধরো এ থেকে বি তে যাইতে আমাদের 10 সেকেন্ড সময় লাগছে, এই 10 সেকেন্ডে সে শূন্য মাধ্যমে কত দূর যাইতে পারবে, এটাই হচ্ছে আমাদের আলোকপথ। একটা নির্দিষ্ট মাধ্যমে যতটুকু যাইতে পারে ওই একই সময় সে একটা শূন্য মাধ্যমে কতটুকু যেতে পারবে, সেটাই হচ্ছে তার আলোকপথ। এটা আমাদের বুঝেছে। এখানে একটা সমীকরণ দেওয়া আছে, দেখো, আলোকপথ সমান সমান, বা আমরা কেমনে আলোকপথ বের করতে পারি, মাধ্যমের প্রতিসরাঙ্ককে তারপর মাধ্যমে আলো কর্তৃক অতিক্রান্ত পথের দৈর্ঘ্য। মানে কি, এই যে ধরো এটা হচ্ছে প্রতিসরাঙ্ক কত, মিউ, আর কতটুকু গেছে, মনে করো এল দৈর্ঘ্য গেছে, তাহলে মিউ ইন্টু এল। তাহলে যতটুকু তোমার কি ছিল, প্রতিসরাঙ্ক ছিল, এবং যতটুকু হচ্ছে তোমার দৈর্ঘ্য ছিল, এই দুটাকে তুমি যদি গুণ করো তাহলে তুমি এই পথটা পেয়ে যাবে। আচ্ছা, লেন্সের সাধারণ সমীকরণ, এখানে আরেকটা জিনিস বলছে যে তুমি কেমনে বুঝবা যে কোনটা কি লেন্স। আমাদের লেন্স হইতে পারে হচ্ছে দুই রকম, একটা হচ্ছে উত্তল লেন্স আর একটা হচ্ছে অবতল লেন্স। লেন্স দুই রকম, একটা হচ্ছে উত্তল লেন্স আর একটা হচ্ছে অবতল লেন্স। আমি কি করব, খেয়াল করে দেখো, আমাকে যখনই বলবো একটা লেন্সের সামনে, তোমাদের সবার চোখের সামনে তো চশমা আছে, তুমি চাইলে এখনই কিন্তু প্র্যাকটিক্যালটা করে দেখতে পারো। আমাদের চশমা ম্যাক্সিমাম আমাদের হচ্ছে চশমাটা কোনটা বলতে পারবা? দেখি তো, এটা তোমাদের মনে আছে কিনা। যাদের চোখে চশমা আছে, আমরা কোন চশমা ইউজ করি? আমাদের সবার তো মাইনাস পাওয়ার, হইলে কোন লেন্স হয়, উত্তল লেন্স নাকি অবতল লেন্স, বলো দেখি। ভেরি গুড, অবতল। তাহলে আমাদের আছে হচ্ছে অবতল লেন্স। তাহলে আমরা কি করতে পারি, আমি যদি চশমাটাকে নিয়ে চশমার সামনে একটা আঙুল রাখি, তাহলে কি হবে, দুইটা ক্ষেত্রেই হচ্ছে উল্টা এবং অবাস্তব প্রতিবিম্ব হবে, দুইটা ক্ষেত্রেই উল্টা এবং অবাস্তব হবে, উল্টা অবাস্তব দুইটা ক্ষেত্রেই হবে। একজনের ক্ষেত্রে ঘূর্ণিত হবে, একজনের ক্ষেত্রে বর্ধিত হবে। তাহলে দুইটা ক্ষেত্রে কি হচ্ছে, উল্টা অবাস্তব। তাহলে এটা মনে রাখার দরকার আছে নাই? তাহলে আমরা মনে রাখবো উত্তল লেন্স হোক অবতল লেন্স হোক, মোটামুটি উল্টা বা অবতল বিম্বই গঠিত হবে।
আমি যদি একটা সামনে আঙ্গুল রেখে টেস্ট করতে যাই, তাহলে আমি চিনতে আমাদের কি করতে হবে, আমি আপনাকে দেখতে হবে বিম্বটা কি বড় হইলো নাকি ছোট হইলো। যদি দেখো আমাদের বিম্বটা বড় হইছে, বড় যদি হয় তাহলে সেটা হবে বিবর্ধিত বা বিবর্ধন যদি হয় তাহলে তুমি বুঝবা সেটা হচ্ছে উত্তল লেন্স। আর যদি দেখো তুমি খর্বিত হইছে, ছোট হয়ে গেছে, তাহলে তুমি বুঝবা সেটা হচ্ছে অবতল লেন্স। দেখো যদি বিবর্ধিত বিম্ব হয় তাহলে লেন্সটা হবে উত্তল, যদি খর্বিত বিম্ব হয় তাহলে লেন্সটা হবে অবতল। ওকে, বাকি দুইটা কমন জিনিস কি, বাকি দুটা কি, এই যে অবাস্তব, অবাস্তবে আমি উল্টা লিখছি, সরি সরি, এটা একটু ভুল ভুল লিখে ফেলছি বলতে বলতে, এটা হবে সোজা অবাস্তব। অবাস্তব বিম্ব সোজা হয়, বাস্তব বিম্ব উল্টা হয়। এটা তো দুইটা ক্ষেত্রেই সোজা হবে, দুইটা ক্ষেত্রে অবাস্তব হবে, অবাস্তব বিম্ব সোজা হয়। ওকে, মনে রাখতে হবে কোনটা, মনে রাখতে হবে হইলো গিয়া যে বিবর্ধন কোনটাতে হচ্ছে, খর্বিত কোনটাতে হচ্ছে। আর তোমার মনে রাখার জন্য আরেকটা বুদ্ধি বলে দিই, যেটা বড় এটা ছোট হবে, বড় নাম ছোট নাম বড় হবে। দেখো উত্তল বিবর্ধন বড় হয়ে যাচ্ছে, উত্তল নাম দুইটার মধ্যে ছোট না, আর অবতল মানে কিন্তু চারটা অক্ষর বড়, বড়টার মধ্যে ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা একটু খেয়াল করো, এটা আমাদের বইতে আগেও ছিল কিন্তু আমরা মনে হয় ক্লাসে ওরকম ভাবে পড়িনি। এটা বিচ্ছুরণের পরিমাণ, বিচ্ছুরণের পরিমাণ হইলো গিয়ে দুইটা যে কালার আছে, মনে করো লাল লাল হলুদ, দুইটা কালার আছে, এই দুইটা কালারের মধ্যে বিচ্যুতি কোণের পার্থক্য বলে হচ্ছে কণিক বিচ্ছুরণ। তার মানে ধরো বেগুনি ও লাল বর্ণের বিচ্যুতি কোণের পার্থক্য ওই দুই বর্ণের সাপেক্ষে কণিক বিচ্ছুরণ হবে। মনে করো বেগুনির জন্য বিচ্ছুরণ কোণের মান যদি 30 ডিগ্রি হয়, লাল বর্ণের জন্য যদি 60 ডিগ্রি হয়, তাহলে তাদের পার্থক্য কত হবে, 30 থেকে 60। আমরা যদি 60 থেকে 30 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের কত থাকবে, 30 ডিগ্রি থাকবে। এটাই হচ্ছে আমাদের কণিক বিচ্ছুরণ, মানে কোণের পার্থক্য দুইটা, এটাই। ভৌত আলোক বিজ্ঞান, ভৌত আলোক বিজ্ঞান থেকে নতুন কিছু নেই, শুধু কয়েকটা অবজেক্টিভ আছে, অবজেক্টিভ গুলো একবার দেখে নিবা। যত অবজেক্টিভ আছে সবগুলো আসে হচ্ছে উদাহরণ থেকে, যে এটা কোথায় ব্যবহার করা হয়, ওইটা কোথায় ব্যবহার করা হয়, এবং এটার আলোক দৈর্ঘ্য কত, এটা আলোক দৈর্ঘ্য কত, তরঙ্গ দৈর্ঘ্য কত, এগুলো। আধুনিক পদার্থ বিজ্ঞান সূচনা, এইটা খুবই ইম্পর্টেন্ট। এই যে তোমাদের আমি বললাম না ইংরেজি নাম পড়তে হবে, এটা তো মাস্ট। কোয়ান্টাম বলবিদ্যা, পারমাণবিক এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, আপেক্ষিক তত্ত্ব, তারপর জ্যোতি পদার্থবিজ্ঞান, এটা বেশি ইম্পর্টেন্ট। অ্যাস্ট্রোফিজিক্স, কারণ নামটা একটু আলাদা আছে। তারপরে দেখো আবহাওয়া বিজ্ঞান, নাম কি, মেটেরোলজিক্যাল সায়েন্স। তারপর হচ্ছে কঠিন অবস্থা, এটা পারবা। তারপর দেখো পারিসাংখ্যিক, স্ট্যাটিস্টিক্স, এটা পারা উচিত, বা মেডিকেল তো ইংরেজি নামে আছে। আরো আছে এই যে আরেকটা জিও পদার্থবিজ্ঞান, জিও ফিজিক্স, এইটার নামগুলা মাস্ট ইংরেজিতে পড়তেই হবে, এবং এটা অনেক সময় সাধারণ জ্ঞান থেকে আসতে পারে। ভাইয়া লেন্স দুই প্রকার, দর্পণ তিন প্রকার। ব্যাপারটা হলো কি, লেন্স আর দর্পণে যদি পার্থক্য করো, লেন্স দুই প্রকার। ওকে, উত্তল অবতল। দর্পণও আসলে টেকনিক্যালি দুই প্রকার, সমতল গোলীয়। গোলীয় দর্পণ আবার দুই প্রকার, উত্তল অবতল। বইতে দেখবা এরকমই লেখা আছে যে লেন্স হচ্ছে দুই প্রকার, ডিরেক্ট উত্তল অবতল, দর্পণ হচ্ছে দুই প্রকার, সমতল আর গোলীয়। গোলীয় হচ্ছে আবার দুই প্রকার, গোলীয় কি কি আছে, উত্তল আর অবতল, এরকম ভাগ থাকার কথা। ভর শক্তি সম্পর্ক এটা তো জানো, E=mc², পারবা। কৃষ্ণ বস্তু বিকিরণ, এইটা একটুখানি দেখতে হবে, এই লাইনটা খেয়াল করে দেখো যে আমাদের যদি একটা কৃষ্ণ বস্তু চিন্তা করি, তাহলে এই কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে একটা সমীকরণ আছে, সমীকরণটা হচ্ছে a প্লাস r প্লাস হচ্ছে t, t=1। এখানে a দিয়ে বোঝাচ্ছে তোমার শোষিত অংশ, মানে একটা আলো যদি কোনো কৃষ্ণ বস্তুর উপর পড়ে বিকিরণে, তাহলে কতটুকু শোষণ করে নেয়। আর দিয়ে বোঝাচ্ছে রিফ্লেকশন, মানে কতটুকু সে বিকিরণ করে দিচ্ছে
প্রতিফলন করে দিচ্ছে আর কি। আর টি দিয়ে বোঝাচ্ছে কতটুকু সঞ্চালন ভেতর দিয়ে চলে যাচ্ছে, সঞ্চালন বোঝাচ্ছে। তাইলে যদি কখনো দেখা যায় একটা আদর্শ কৃষ্ণ বস্তুর সংজ্ঞা থেকে আমরা কি পড়ছি, আদর্শ কৃষ্ণ বস্তু কি করে, কোনোটাই প্রতিফলিত করে না, পুরোটাই শোষণ করে নেয়, তাহলে কি হবে, তার জন্য হচ্ছে কি তোমার এই আর এর মানও শূন্য থাকে, টি এর মানও শূন্য থাকে, শুধু মান থাকে কোনটা বা বাকি থাকে কোনটা এ, তার জন্য এ ইকুয়ালস টু কি হবে 1। তাহলে মনে রাখবা নরমাল সূত্র হচ্ছে আর্ট, আর্ট মানে কি প্লাস মাঝখানে আর কি, আর্ট ইকুয়ালস টু কত হবে 1, এর মধ্যে আর এবং টি দুইটাই হবে হচ্ছে শূন্য। তার মানে কারণ কি, এটা কোনো রিফ্লেকশনও দেয় না, মানে প্রতিফলিত করে না, এটা দিয়ে কোনো কিছু সঞ্চালিত হয় না, এটা কোনো কিছু সঞ্চালিত হয় না। তাহলে কি করতে হবে, এটাকে তোমাকে মনে রাখতে হবে। তাহলে এটার জন্য এর মান কত বা তোমার টোটাল শোষণ কত, পুরাটাই শোষণ করে নিচ্ছে, পুরাটাই 1। ওকে, না আমাদের বইতে কিন্তু আবার সরাসরি, যে তোমাদের দর্পণের কথা বললাম না, বইতে সরাসরি কিন্তু ওইরকমই দেওয়া আছে, আবার কিছু কিছু বইতে ওরকম দেওয়া আছে। যেহেতু ইসাক স্যারের বইতে আমরা যেহেতু প্রাইম মেইন টার্গেট, তো ইসাক স্যারের বইতে যেহেতু 3 প্রকারের কথা ডিরেক্ট বলা আছে, 3 প্রকারই তাকাবো। আচ্ছা, ফোটন, ফোটন থেকে 2-4টা কথাবার্তা লেখা আছে, একবার একটু দেখে নিও। যে ফোটনের চার্জহীন, আয়নিত করা যায় না, আর হচ্ছে মোট শক্তি সংরক্ষিত থাকে। এই 2-একটা লাইন লেখা আছে। ফোটনের সমীকরণ, এই সমীকরণ তো তোমরা আগে থেকে পড়ছো, জানবা। এখান থেকে দেখো ডি ব্রগলির বস্তু তরঙ্গ, এখানে মনে রাখবা সবকিছুই হচ্ছে ব্যস্তানুপাতিক, ভেজাল শেষ। ল্যামডার সাথে সবকিছুই কি